This is our first free class of this new free course. And in this class, basically, I'm going to talk about how can we start our spoken English learning journey. Where should I start? How can I improve daily? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমাদের আজকের ক্লাসের প্ল্যানটা হচ্ছে, যেহেতু আজ ফার্স্ট ক্লাস, আমি সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে দিব যে ঠিক কোন জায়গা থেকে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করবেন। কোন টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকলে আপনি ডে বাই ডে বা দ্রুত ইংলিশে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারবেন। দেখেন, ইংরেজি ভাষা একটা সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ একটা চেইন অফ কমান্ড মেনটেন করেন। যেমন আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না। আপনি সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না। টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো ভাষা শেখার আগে আপনাকে জানতে হবে যে কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড, ঠিক কোনটার পর কোনটা পড়লে ডে বাই ডে আমি ডেভেলপ করতে পারবো। যারা অনেক দিন ধরে বিভিন্ন জায়গা থেকে ইংলিশ শেখার চেষ্টা করে যাচ্ছেন, আজকের এই ক্লাসটা আপনি লাস্ট পর্যন্ত দেখেন। আপনার ইংরেজি শেখার জন্য একটি নতুন মাত্রা যুক্ত করবে, সঠিক একটা গাইডলাইন আপনি এখান থেকে পাবেন। আমি আবারও বলছি, লার্নিং ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ requires a clean strategy and a well organized plan. So you need this plan. If you don't have the well organized plan, you won't be able to expert and fluent in English within short time. আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনি ইংরেজি শিখে যাবেন, কোনো শেষ নামাতে পারবেন না। নিজের ভিতর অ্যাকচুয়াল কনফিডেন্ট পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংলিশ জানি, যদি আপনি সঠিক সিকোয়েন্স, সঠিক গাইডলাইন, সঠিক আউটলাইনটা না বোঝেন। তো আমি আপনাদের এখানে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো বা কনসেপ্ট দিব। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। 7টি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। খুবই কম সময়ের ভিতর আপনি ইংরেজি ভাষা ডেভেলপ করতে পারবেন। আর এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। একটা ভাষার মতো করে প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, যারা আজকের এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকবেন তারা বুঝতে পারবেন যে কোনো সার্টেন টপিকের উপর কিভাবে অনর্গল আমরা ইংলিশে কথা বলতে পারি, স্পিকিং করতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি। আমরা স্পিকিং করতে গেলে আটকে যাই, একটার পর আরেকটা সেন্টেন্স বা বাক্য আমরা ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। তো সেটা কিভাবে আনতে হবে আমি সম্পূর্ণ ক্লাসটি থেকে দেখাবো। তো দেখেন, যদি আপনাদের কাছে খাতা কলম থাকে তাহলে একটু নোট করার চেষ্টা করবেন। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল দ্যাট প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ, ইফ ইজ ইট পসিবল। যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসেন এবং একটা হেডলাইন দেন বড় করে, যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আমি 7টি পয়েন্ট বলবো, আমি আবারও বলছি, এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি খুব কম সময়ের ভিতর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, আয়ত্তে নিয়ে আসতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, ইউ হ্যাভ টু লার্ন দ্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। জাস্ট একটা পয়েন্ট আপনি লেখেন যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? দেখেন, ইংরেজি বাক্যের মূল ভিত্তি হলো এর গঠন বা স্ট্রাকচার। যে কোনো বাক্য তৈরি বা বোঝার আগে সেন্টেন্সের টাইপ জানাটা আপনার জরুরি। এই সেন্টেন্স সম্পর্কে কেন ধারণা রাখতে হবে? দেখেন, সেন্টেন্স মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। কি বললাম আমি? একটা হচ্ছে অর্থ অনুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং, আরেকটা হচ্ছে গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা প্রত্যেকেই জানি যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটাটিভ। এবং গঠন অনুসারে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই যে টোটাল 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এইটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। এই একটা সেন্টেন্স দেখে আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে যেটা কোন সেন্টেন্স। তাহলে আপনার বেনিফিটটা কি জানেন? আমরা অনেকেই ইংলিশ প্যাসেজ পড়ি, বিভিন্ন প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে, কোন একটা স্টোরি, যে কোনো প্যাসেজ আপনি যখন পড়েন, পড়ে কিন্তু আমরা অ্যাকচুয়াল সেন্স বা মিনিংটা বুঝতে পারি না, অ্যাকচুয়াল অর্থটা বুঝতে পারি না। যদি এই সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে পারেন, সেন্টেন্সের টাইপ বুঝতে পারেন, সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে যে কোনো সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল সেন্স, মিনিং বা অর্থ বোঝা যায়। তো আমি আবারও বলছি, আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। ফার্স্ট পয়েন্ট ইজ সেন্টেন্স। আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, এটা একটু লিখে রাখেন। দেন পয়েন্ট নাম্বার 2, আপনাকে
সেন্টেন্স কম্পোনেন্টস সম্পর্কে জানতে হবে। আমি আবারও বলছি, একটু লেখেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর অর্থ হচ্ছে উপকরণ, অর্থাৎ এলিমেন্টস। মানে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমার কি কি লাগে। যেমন দেখেন, আমরা প্রত্যেকেই জানি যে একটা একটা সেন্টেন্স বা বাক্য তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আমরা অনেকেই জানি, বাট এইটা মূলত মেইন স্ট্রাকচার না। মেইন স্ট্রাকচারটা কি সেটা আমি বলবো। তো এই সাবজেক্ট জিনিসটা কি বা কিভাবে আসে, ভার্বটা কি, অবজেক্টটা কি। অবজেক্ট না হলে একটা বাক্যের এক্সটেনশনে কমপ্লিমেন্ট বসতে পারে, কমপ্লিমেন্ট না হলে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইভাবে আর কি একটা সেন্টেন্স তৈরি হয়। তো সেই সেন্টেন্সের ফাংশন গুলো আপনাকে জানতে হবে, আমি এটা দেখাবো। এদেরকে বলা হয় মূলত কম্পোনেন্টস অফ সেন্টেন্স। এগুলো জানা থাকলে কি হয় জানেন, নিজের মতো করে যে কোনো সেন্টেন্স বা বাক্য লেখা যায়। একটা বাক্যকে নিজের মতো করে মডিফাই করা যায়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। সবকিছুই প্র্যাকটিক্যালি দেখাবো। আগে জাস্ট আপনারা পয়েন্ট গুলো লেখেন। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমাকে জানতে হবে সেন্টেন্স কম্পোনেন্ট। যেমন দেখেন, এখানে বলছে একটি বাক্য তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেগুলোকে বাক্যের বিল্ডিং ব্লকস বলা হয়। ফর এক্সাম্পল, সাবজেক্ট, যে বা যা নিয়ে কথা বলা হয়। যেমন রহিম ইজ রিডিং, কে পড়ছে, কাকে নিয়ে কথা বলা হচ্ছে, রহিমকে, দ্যাট ইজ সাবজেক্ট। ভার্বটা কি, কাজ সম্পন্ন করা, রহিম কি করছে, পড়ছে, ইজ রিডিং, এটা ভার্ব। অবজেক্ট কি, ক্রিয়ার কাজ যার উপর পড়ে। রহিম রিডস আ বুক, রহিম একটা বই পড়ে, কি পড়ে। কোন বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত অবজেক্ট পাওয়া যায়। সো এই যে আ বুক, এটা অবজেক্ট। কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট বা অবজেক্টের অতিরিক্ত পরিচয়। হি ইজ আ টিচার, যে হি সেই টিচার। এগুলো কি আমি বুঝাই দিব। যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে তাকে কমপ্লিমেন্ট বলে। অ্যাডভার্বিয়ালস কি, কোন একটা কাজ কখন, কোথায়, কিভাবে, কেন ঘটে, এইটা বর্ণনা করলে সেটাকে অ্যাডভার্ব বলে। যেমন হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে সাবলীল ভাবে কথা বলে। কিভাবে বলে, সাবলীল ভাবে। তার বলার ধরনটা কি, সাবলীল ভাবে। তার মানে কি, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে যে উপকরণগুলো লাগে, যে উপাদানগুলো লাগে, সেইটাই মূলত কম্পোনেন্ট অফ সেন্টেন্স। সেটা কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস। অনেক কিছু থাকবে। আপনারা আজকের এই সম্পূর্ণ ক্লাসটি লাস্ট পর্যন্ত করবেন, যেহেতু আপনারা লাইভ ক্লাসে আসছেন। আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। আমি লাইভে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করাবো। আমি দেখাবো যে কিভাবে অ্যাকচুয়াল প্র্যাকটিসটা করতে হয়। দেখেন, অনেক টিচার ইংলিশ শেখাবে, আপনিও শিখবেন। এই যে আমি শেখাচ্ছি, বলছি, আপনি শিখতেছেন, আমার কথা শুনতেছেন, কিন্তু ইনস্ট্যান্ট প্র্যাকটিস যদি না করতে পারেন তাহলে কখনো ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা সম্ভব নয়। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের জন্য দরকার একটা ওয়েল এনভায়রনমেন্ট। তো সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে এখানে লাইভ ক্লাসে প্র্যাকটিস করিয়ে দেখাবো। প্র্যাকটিক্যাল টপিকের উপর কিভাবে আপনি স্পিকিং করতে পারেন। বাট আগে এই পয়েন্টগুলো একটু লেখেন, কারণ আপনারা এখানে যারা আসছেন এক একজন এক এক বয়সের, এক এক পেশার, এক এক লেভেলের। তো যদি আপনি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সঠিক কনসেপ্ট বা ধারণা নিতে চান, ধারাবাহিকতা মেনটেন করে শিখতে চান, ইংলিশে এক্সপার্ট এবং প্রফেশনাল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ভাষা শিখতে হবে। তার জন্য আমি বলছি 7টি পয়েন্ট আপনাকে নিতে হবে। এই 7টি পয়েন্ট সম্পর্কে সঠিক কনসেপ্ট বা ধারণা থাকলে খুব দ্রুত এবং খুব কম সময়ের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। তাহলে পয়েন্ট নাম্বার 1 ছিল সেন্টেন্স, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। লেখেন। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে সঠিক একটি কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। পার্টস অফ স্পিচকে বলা হয় ইংরেজি ব্যাকরণের প্রাণ। এই অংশটি ভালোভাবে আয়ত্ত করলে গ্রামারের প্রায় 50% কাজ হয়ে যায়। এটা কতটা গুরুত্বপূর্ণ আমি আগামীকাল সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে এটাকে ডিটেলস আলোচনা করে দেখাবো। এরপর দেখেন, আপনারা প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা এগুলো নাম জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, দেখে আসছি, বাট এদের অ্যাকচুয়াল ব্যবহারটা আমাকে জানতে হবে, এদের আইডেন্টিফাই করাটা আমাদের শিখতে হবে। এর কি বেনিফিটস, এই পার্টস অফ স্পিচ শিখলে আপনার লাভটা কি, আপনার বেনিফিটটা কি। বলছে অনুবাদ দক্ষতা বৃদ্ধি পায়, ইংলিশ টু বাংলা সহজ হয়, বাক্যে প্রতিটি ওয়ার্ডের সঠিক ফাংশন ও স্থান বোঝা যায়, রিডিং ও রাইটিং
দক্ষতা উন্নত হয়। অর্থাৎ কি, পার্টস অফ স্পিচ কি জানেন? স্পিচের পার্ট, স্পিচ মানে বাক্য, সেন্টেন্স। একটা সেন্টেন্সের ডেফিনেশন কি? কতগুলো শব্দ, আই মিন ওয়ার্ড, পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সই একটা বাক্যে ব্যবহৃত, মানে একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে, এবং এদেরকে আপনার আইডেন্টিফাই করা শিখতে হবে। এদেরকে আপনার কি করতে হবে? আমি আবারও বলছি, আইডেন্টিফাই করা শিখতে হবে। কেন শিখতে হবে? পার্টস অফ স্পিচের সঠিক ফাংশন যদি আপনি না জানেন, আপনি বুঝবেন না যে একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে অর্গানাইজ হচ্ছে, একটা বাক্যের ভিতরে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসছে, ফাংশনটা অ্যাকচুয়ালি কি, এইটা আপনারা সহজে বুঝতে পারবেন না। একটা সেন্টেন্স আপনি রিডিং পড়তে পারবেন ঠিকই, বাট অ্যাকচুয়াল ট্রান্সলেশন যেটা, সেটা আপনারা করতে পারবেন না। তো এই জন্য বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি ছোট্ট করে একটু এটার ব্যবহারটা আপনাদেরকে দেখাই, এটা কতটা ইম্পর্টেন্ট আপনি তখন রিয়েলাইজ করতে পারবেন। মানে তার আগে একটু বলি, এই পার্টস অফ স্পিচ কিন্তু কখনো মুখস্থ করা যায় না, যে এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, এই শব্দগুলো ভার্ব, এই শব্দগুলো অ্যাডভার্ব। মানে কখনো এরকম একদম ফিক্সড থাকে না। এটা কিন্তু অবস্থান অনুযায়ী, আবারও বলছি, অবস্থান অনুযায়ী পরিবর্তন হয়। এই পরিবর্তনটা বুঝতে হবে। পরিবর্তন হয় বলতে কি, যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনাদের টিচার। আমি যদি আমার ইউনিভার্সিটিতে আমার টিচারের সামনে গিয়ে দাঁড়াই, তখন আমি তার সামনে কি, তার স্টুডেন্ট, আমার টিচারের স্টুডেন্ট। আমি যদি আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। এই চেঞ্জিংটা যে বুঝতে পারে, সে একটা সেন্টেন্স পড়ে অ্যাকচুয়াল অর্থ বের করতে পারে, ট্রান্সলেট করতে পারে। মনে করেন আমি যদি বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গোটা কোন পার্টস অফ স্পিচ? ফলের নাম, এটা একটা নাউন। কিন্তু যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। তখন এই ট্রিটা নাউন, ম্যাঙ্গোটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একই একই ওয়ার্ড ম্যাঙ্গো, একই স্পেলিং, আগের বাক্যে ছিল নাউন, পরের বাক্যে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। জাস্ট অবস্থানের পরিবর্তনের কারণে ওই ট্রিকে মডিফাই করছে, এভাবে এটা চেঞ্জ হয়। আরেকটা কথা বলি, আপনারা ইংলিশে একটা টপিকের নাম শুনছেন যেটা নিয়ে অনেকে ঘাবড়ে যান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আহ ওটাকে কি বলে, আহ জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। আপনাদের মনে থাকার কথা, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। আমি যদি ছোট্ট করে এটার ব্যবহারটা একটু দেখাই, এটা পার্টস অফ স্পিচের সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড। মনে করেন আমি যদি বলি হি ইজ ওয়াকিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অন দা রোড, একটা বাক্য আমি লিখলাম। এই বাক্যটার অর্থ কি? সে রাস্তায় হাঁটছে। আমি যদি আপনাদেরকে বলি এটা কোন টেন্সে লেখা আছে এই বাক্যটা, বলেন তো। যারা টেন্স চেনেন বা জানেন বা পারেন, প্রত্যেকে বলবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? ওয়াকিংটা কি এখানে? মেইন ভার্ব, ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার অর্থ কি জানেন? হাঁটা একটি ভালো ব্যায়াম। এইখানে যে ওয়াকিংটা আছে, এটা কোনো ভার্ব না, এটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। ইজ এখানে মেইন ভার্ব, ওয়াকিংটা এখানে জেরান্ড বলা হয়, পার্টস অফ স্পিচ হিসাবে নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয় ওয়াকিং অন দা রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। কি বললাম? আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই যে বাক্যটা লিখলাম, এইখানেও আমি ওয়াকিং নামের একটা শব্দ লিখছি, বাট এই ওয়াকিংটা এখানে অ্যাডজেক্টিভ। ওই ছেলেটাকে মডিফাই করছে। কি অবস্থায় ছিল ছেলেটা? হাঁটন্ত অবস্থায়, আমি তাকে হাঁটতে দেখেছিলাম। এখানে সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। একই ওয়ার্ড, একই স্পেলিং, তিনটা বাক্যে তিনটা পজিশনে বসার কারণে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে গেছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর মানে হচ্ছে সে রাস্তায় হাঁটছে, এর অর্থ হাঁটছে। আর ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর অর্থ হাঁটা একটি ভালো ব্যায়াম। এটা নাউন, আগেরটা ভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পার্টস অফ স্পিচ হিসেবে এখানে অ্যাডজেক্টিভ। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। মানে ওয়াকিং এর মানে হাঁটছে, ওয়াকিং এর মানে হাঁটা, আবার ওয়াকিং এর মানে হাঁটতে।
এরকম হয়ে যাচ্ছে কখন? যখন ওই ওয়াকিংটা পজিশন চেঞ্জ করছে বাক্যে, অবস্থান পরিবর্তনের কারণে পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জিংটা বুঝতে হবে। এইটা যে বুঝতে পারে সে ইংলিশে এক্সপার্ট। এইখানে যার ভুল হয় সে যত ধরনের ভাষা শিখুক, যত ধরনের রুলস আর স্ট্রাকচার শিখুক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, সে পারবে না। বিশ্বাস করেন, সে ফেল করবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, দেখবেন এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। এইটার উপর আগামীকাল আমি ডিটেইলস একটা ক্লাস নিব, যাদের সমস্যা আছে ক্লিয়ার হয়ে যাবে। আজ যেহেতু ফার্স্ট ক্লাস, আমি এইটা আর ডিপলি আলোচনা করছি না, বাট আমি এতটুকু বলে রাখলাম, পার্টস অফ স্পিচের গুরুত্ব অনেক বেশি। যদি কেউ মনে করেন আমি ইংলিশ গ্রামারে খুবই দুর্বল, গ্রামারটা একটু ভালোভাবে শিখতে চাই, ইংলিশ গ্রামার ইকুয়াল টু পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ ইকুয়াল টু ইংলিশ গ্রামার। যে পার্টস অফ স্পিচ বোঝে, আইডেন্টিফাই করতে পারে, সেন্টেন্স থেকে প্রত্যেকটা ওয়ার্ড দেখে বলতে পারে যেটা কোন পার্টস অফ স্পিচ, তার 50% গ্রামেটিক্যাল প্রবলেম সলভ হয়ে যায়। তো এটা আমি দেখাবো আপনাদেরকে, জাস্ট আপনারা পয়েন্ট দিয়ে রাখেন। আমি কি বলছিলাম শুরু থেকে যারা ছিলেন না, আপনি একটা বড় হেডলাইন দেন খাতায়, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আমি 7টি পয়েন্ট বলবো আপনাদের সামনে। এই 7টি পয়েন্ট সম্পর্কে সঠিক কনসেপ্ট বা ধারণা থাকলে খুব কম সময়ের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে পার্টস অফ স্পিচ, আবারও বলছি পার্টস অফ স্পিচ, পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ডেভেলপ আ স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ ভার্বস। আপনাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ 8 প্রকার পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে এই ভার্ব। ভার্ব হলো বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক ভার্ব ব্যবহার না জানলে নির্ভুল বাক্য গঠন করা অসম্ভব। Verb is the heartbeat of English sentence. I mean, without verb, you won't be able to make any kinds of English sentences. একটা কথা বলি, যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমি আমি লেখাপড়া তেমন জানি না, এসএসসি পাস, এইচএসসি পাস বা তার থেকেও কম, বাট আমি আমার ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, কাজের প্রয়োজনে ইংলিশে আমি কথা বলতে চাই প্র্যাকটিক্যালি। আমরা কি বাংলা ব্যাকরণ জানি? জানি না। বাংলায় তো কথা বলতে পারি, তো গ্রামার ছাড়া আমরা ইংলিশে কিভাবে কথা বলতে পারবো? এখন গ্রামার ছাড়া আপনি ইংলিশটা শিখবেন, অন্তত ভোকাবুলারি তো আপনার কিছু লাগবে। শব্দ অর্থ যদি না জানেন আপনি কিভাবে কথা বলবেন? তো যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে মনে রাখবেন ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে পারে। আমার কাছে মোস্ট ইউজফুল বাছাইকৃত 200 ভার্বস আছে, 200টা ভার্ব আছে, যেটা জানা থাকলে এতটুকু বলতে পারি খুব কম সময়ের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। কারণ এই ভার্ব গুলো আমরা ডে টু ডে লাইফে বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশনে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা কথা বলতে পারি না। তো আমি সেগুলো দেখাবো। এছাড়া ভার্বের ক্লাসিফিকেশন আপনাকে জানতে হবে। ওই যে বললাম, জেরান, ইনফিনিটিভ পার্টিসিপল, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি, এগুলোর নাম হয়তো আপনারা শুনছেন, বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটাকে এটা জানতে হবে। সবই আমি দেখাবো। আপনারা আজকের ক্লাসে জাস্ট পয়েন্ট গুলো একটু লেখেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, আমাকে টেন্স জানতে হবে। কথা বলা বা লেখার সময় কোনো ঘটনা কখন ঘটছে তা বোঝাতে টেন্স এর কোনো বিকল্প নেই। টেন্স একটা কম্পালসারি টপিক, আপনারা প্রত্যেকেই জানেন। যারা ইংলিশ শিখতে চায়, এই ভাষা শেখার শুরুতেই প্রত্যেকে এই টেন্স নিয়ে আগে কাজ করে, টেন্সের উপর আগে ফোকাস করে, আগে টেন্স শেখার চেষ্টা করে। তো এটা আপনাদেরকে শিখতে হবে, এটা আপনাদেরকে নিতে হবে। এতটুকু আমি বলে রাখলাম। আর টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা স্ট্রাকচার আছে টেন্সে। 3 প্রকার টেন্স, তাই না? প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। 12টা টেন্স মানে কি? 12টা টাইম। 12টা স্ট্রাকচার মানে কি? 12 ভাবে একটা পার্টিকুলার ভার্বকে ডিসক্রাইব করা যায়। দেখাবো সেটা। জাস্ট পয়েন্টটা লিখে রাখেন যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। টেন্স। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আপনাকে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ইউজ টু, ought টু, এগুলোকে বলা হয় মডাল এবং সেমি মডাল ভার্ব। এগুলো কেন জানতে হবে সেটা আমি একটু পরে বলছি। জাস্ট পয়েন্ট নাম্বার 6 দিয়ে এটা লিখে রাখেন। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে আপনাকে
প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। জাস্ট এতটুকু লিখে রাখেন যে আমাকে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7, বিশেষ করে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা রিটেন ইংলিশ অনেক বেশি হয়। আমরা অনেকেই এটার প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে ইংলিশে লিখতে পারি না। আমি আবারও বলছি, বড় করে একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। এবং হেডলাইন দেওয়ার পর 7টি পয়েন্ট আপনি লিখবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে সেন্টেন্স কম্পোনেন্টস অর্থাৎ বাক্যের উপকরণ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ভার্ব সম্পর্কে, পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে টেন্স এর সঠিক ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। আমি এই পর্যন্ত যে কয়টা পয়েন্ট বললাম, আপনারা কি এটা নোট করতে পারছেন? ক্লিয়ার কথাগুলো? একটু আমাকে জানান তো, যে কয়টা পয়েন্ট বললাম নোট করতে পারছেন? ক্লিয়ার? ওকে, আমি আপনাদেরকে দিয়ে আমি 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 আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। জাস্ট একটু ওয়েট করেন, সবকিছুই পাবেন। এখন এই যে 7টি পয়েন্ট আমি বললাম, এই 7টি পয়েন্ট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজ করে, কিভাবে কাজে লাগে আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশ কনভারসেশন বা স্পিকিং এ, এখন আপনারা সেটা দেখবেন। ওকে, এখন আমরা কি দেখবো, যে আপনি যে 7টি পয়েন্ট আমাদের বললেন, যে এই 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখলে আমরা ইংলিশে কথা বলতে পারবো, আমরা এক্সপার্ট হতে পারবো, আমরা ফ্লুয়েন্ট হতে পারবো। এখন আমরা দেখব যে এই 7টি পয়েন্ট ঠিক কিভাবে কাজ করে, কিভাবে আমাদের কাজে লাগে, সেটা আমাদের দেখতে হবে। ওকে, সো দেখেন, এই জায়গাটা একটু ফোকাস করেন, জাস্ট ট্রাই টু ফোকাস হেয়ার। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য তৈরির মূল স্ট্রাকচার। দেখেন, ইংরেজিতে যে কোনো সাধারণ বাক্য গঠনের মূল ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা অনেকেই জানি একটা সেন্টেন্স বা বাক্য তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাট মনে রাখবেন, অবজেক্ট না, এক্সটেনশন, অতিরিক্ত অংশ। কারণ এই জায়গাটাতে সবসময় যে অবজেক্ট বসবে এরকম না, কখনো অবজেক্ট বসতে পারে, কখনো কমপ্লিমেন্ট বসতে পারে, কখনো অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হয়। এইগুলো আপনাকে চিনতে হবে আগে। এটাকে বলা হয় কি, সেন্টেন্স কম্পোনেন্ট, সেন্টেন্সের উপকরণ। সো অবজেক্ট জিনিসটা কি বা কিভাবে আসে, কমপ্লিমেন্ট কি কিভাবে আসে, অ্যাডভার্বিয়াল কি কিভাবে আসে, সেটা দেখতে হবে। বাট এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই অনুযায়ী এই জায়গাটাতে যে শখটা আছে, এখানে দেখেন সাবজেক্ট, আই, উই, ইউ, শি, দে, রহিম, করিম। দেখেন, সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা বাক্যের সাবজেক্ট মানে একটা কাজ করা হবে, একটা কথা বলা হবে, তো কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, সেটা যেই হোক, আমি হই বা আপনি বা সে বা তারা। সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে। এরপরেই বসাতে হয় বা ইউজ করতে হয় ভার্ব। এই যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, লার্ন মানে শেখা। সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী চলে আসে। আমি খাই, কি খায়, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি বসান। সো আই ইট রাইস, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, আপনি কি খেলেন, আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, বসান একটা। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। তাহলে আমাকে জানতে হবে কি, ওই যে আমি বললাম না, যারা ভোকাবুলারিতে দুর্বল, আপনাকে মূলত জানতে হবে ভার্ব রিলেটেড ওয়ার্ড, ভার্ব রিলেটেড ভোকাবুলারি। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। তো এই বিষয়গুলো আমি একটা ব্ল্যাঙ্ক পেজে ইন ডিটেলসে একটু আপনাদেরকে দেখাই। প্রত্যেকে একটু আমার কথাগুলো শুনবেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা বিষয় একটু দেখার চেষ্টা করবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ আমি এসে আসি, ওয়ার্ড ফাইলে আসি, জাস্ট ওয়েট আ মিনিট অ্যান্ড গিভ মি সাম টাইম হিয়ার। বোঝার চেষ্টা করেন একটু, হ্যাঁ, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, সেন্টেন্সের স্ট্রাকচারের কথা কি বলছি, সাবজেক্ট লাগবে। এই সাবজেক্টের স্থানে পার্টস অফ স্পিচ হিসেবে নাউন বা প্রোনাউন বসে, মানে নাম অথবা সর্বনাম। এরপরে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন। বাংলার সাথে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারের পার্থক্য কোথায় বলেন তো? বাংলায় কিন্তু
ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। এরপরে দেখেন এই এক্সটেনশনের জায়গাতে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হয়। এই জিনিসগুলো কি, এটা একটু আপনাদেরকে চিনতে হবে। দেখেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি একটা বাক্য লিখলাম আই, একটা সাবজেক্ট নিলাম আই। এবার আমি একটা ভার্ব নিব, ফর এক্সাম্পল আই ইট, আমি খাই। এবার আমি অবজেক্ট নিলাম রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। এই যে বাক্যটা আমি লিখলাম, দেখেন অবজেক্ট কাকে বলে? মনে রাখবেন, কোন বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অবজেক্ট দুই প্রকার, একটাকে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বলে, অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, হুম দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। আমি যদি বলি যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, তাহলে কি লেখে? চিঠি লেখে। তাহলে এই এই যে লেটারটা কি? অবজেক্ট। অবজেক্ট, এটাকে বলা হয় বস্তুবাচক অবজেক্ট। বাট আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এ দেখেন, হুম, হুম কাকে দিয়েছিল? হুম মানে কি? কাকে? মি, আমাকে। এই যে মি যে কথাটা, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। হোয়াট, আমাকে কি দিয়েছিল? আ পেন, একটা কলম। এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। অর্থাৎ কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, আবার কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। তাহলে অবজেক্ট কিভাবে পাবো? বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখন দেখেন, এটা বাদ দিয়ে আমি যদি বলি যে হি গোস টু স্কুল, এর বাংলা অর্থ হচ্ছে সে স্কুলে যায়। এই গোস কে আপনি প্রশ্ন করেন তো যে কি যায় বা কাকে যায়, দেখেন কোনো উত্তর হয় না। আপনি যদি এই ভার্বটাকে প্রশ্ন করেন যে কোথায় যায়, তাহলে উত্তর হচ্ছে টু স্কুল, স্কুলে যায়। তো এই যে স্কুল, এটা কোনো অবজেক্ট না। রাইসটা অবজেক্ট, লেটারটা অবজেক্ট, কিন্তু স্কুল কোনো অবজেক্ট না। এটা কি জানেন? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। টু স্কুল একসাথে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে। অর্থাৎ মনে রাখবেন, কোন বাক্যের ভার্বকে যদি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন, এন্ড ওয়াই মানে কেন, এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করা হয় এবং যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় বা অ্যাডভার্ব বলে। হাউ দিয়ে কোশ্চেন করলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার দিয়ে কোশ্চেন করলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন দিয়ে কোশ্চেন করলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ রিজন। এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, দেখাচ্ছি। এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা কৌশল, টেকনিক বা স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন। একটু বোঝার চেষ্টা করেন। হি গোস টু স্কুল, তাহলে কি বললাম? এই টু স্কুল অবজেক্ট না। তার মানে আমাদের যে স্ট্রাকচার, আমরা জানি যে একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে। এটা ভুল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কারণ অবজেক্ট সবসময় হয় না। তাহলে টু স্কুলটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। কারণ এইটাকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাচ্ছি না, পাচ্ছি কি দিয়ে? কোথায় দিয়ে। সে কোথায় যায়? স্কুলে যায়। আচ্ছা, এরপর আসি কমপ্লিমেন্ট জিনিসটা কি। দেখেন, কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। আবারও বলছি, পরিপূরক। কোন বাক্যে যদি সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে, সহজ কথা কি জানেন? কোন বাক্যে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার মেইন ভার্ব হিসাবে থাকে, সেটাকে কমপ্লিমেন্ট বলে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কেমন জানেন? মনে করেন আমি যদি বলি হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। যে লোকটা হি, সেই ফার্মার। যে ফার্মার, সেই হি। আই অ্যাম আ টিচার, এখানে যে লোকটা আই, সেই টিচার। যে টিচার, সেই আই। মানে সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তু থাকে। এরকম যদি কোনো বাক্য হয়, সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। দুইটা কমপ্লিমেন্ট আছে, একটা হচ্ছে COMPLE, মানে এটার অর্থ পরিপূরক। আরেকটা আছে PLIMENT, এই আই আছে, তার অর্থ হচ্ছে অভিনন্দন জানানো, কংগ্রাচুলেট জানানো, কমপ্লিমেন্ট দেওয়া, ভালো কিছু শুভকামনা জানানো। আর এর মানে হচ্ছে পরিপূরক। এখন দেখেন, ওই যে কথাটা বললাম, এই যে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, তার একটা এক্সাম্পল দেই। যেমন এই যে বাক্যটা আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা সারা জীবন এরকম সেন্টেন্স লিখতে, শিখতে, পড়তে অভ্যস্ত। এইখানেই ফুল স্টপ, তাই না?
আই ইট রাইস, দ্যাট ইজ দ্য কমন সেন্টেন্স। হ্যাঁ, যে কেউ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই বাক্যটা ব্যবহার করে বা এই বাক্যটা দিয়ে চর্চাটা শুরু করে। কিন্তু আমরা কি সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করে বসে থাকবো? একটা সেন্টেন্স বা বাক্যকে কি আমরা বড় করতে পারি না, মডিফাই করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? ওই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে। যেমন মনে করেন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এবার এই ইটটাকে অর্থাৎ এই ভার্বকে আপনি প্রশ্ন করেন হাউ দিয়ে, যে হাউ ডু আই ইট রাইস, আপনি কিভাবে ভাত খান? আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, খাওয়ার সময় তাড়াহুড়ো করি না। দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার আমি যদি বলি ওয়ার ডু আই ইট রাইস, আমি কোথায় ভাত খাই? অ্যাট মাই রুম বা ইন মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই, ইন মাই রুম। কি লিখলাম? আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম। এই যে এটা আমি লিখলাম। এবার যদি আমি এটাকে আরেকটু বড় করি, যে আপনি যে আপনার রুমে বসে ধীরে সুস্থে খান, আপনি কখন ভাত খান? আমি বললাম যে আমি দিনে 3 বার ভাত খাই, যে 3 times a day. I eat rice very slowly in my room 3 times a day. দেখেন বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। এটা কিন্তু কোনো কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স না, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স। বড় হচ্ছে কিভাবে? বড় হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাড করার মাধ্যমে। কিভাবে অ্যাড করছি? বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই ডাবল ইউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আপনি যে ভাত খান দিনে 3 বার আপনার রুমে বসে ধীরে সুস্থে, আপনি কেন ভাত খান? ভাত খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? জাস্ট আই ক্যান সে দ্যাট টু গেট এনার্জি ইন মাই বডি। সো এইভাবে আমার শরীরে শক্তি যোগানোর জন্য, শক্তি পাওয়ার জন্য, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে এই ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার, ইন মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস, 3 times a day, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। কিভাবে? বাক্যের ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে যে কোনো সেন্টেন্সকে এরকম বড় করা যায়, সিচুয়েশন অনুযায়ী অর্থ আসতে থাকে। এইটা নিয়ে আমি আরো ডিটেলস ক্লাস পরবর্তী দিন নিব, আপনাদের দেখাবো। জাস্ট আমি আজকে এটা কেন দেখালাম, এই স্ট্রাকচারটা ভালোভাবে বোঝানোর জন্য। আপনার প্রত্যেকে এই স্ট্রাকচারটা একটু লিখবেন। প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে কমনলি, মেইনলি এই স্ট্রাকচারটাই ব্যবহৃত হয় বা তৈরি হয়। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমি যাদেরকে শেখাই অনেক পরিশ্রম করে শেখাই, ইন ডিটেলসে শেখাই। একটা ক্লাস করে যান, আপনার মনে থাকবে আমার কথা। এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এখানে টোটাল 26টার মতো ক্লাস আছে। আগের মাসে সম্পূর্ণ মাস ধরে আমি ফ্রি ক্লাস, ফ্রি সেশন আমি নিয়েছি, দেখিয়েছি। প্রতিটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে থাকি। আমার ক্লাসগুলো যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। আপনি আরো 5জন টিচারের ইংলিশ ক্লাস করে আসেন। আমাকে তো আজকে নতুন দেখছেন, অনেকে হয়তো দেখতে আসছেন, অনেকে হয়তো শিখতে আসছেন। বাট যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, শেখার মন মানসিকতা থাকে, লাস্ট পর্যন্ত একটা ক্লাস আপনি থাকেন, আপনার আমাকে মনে পড়বে। এতটুকু বলতে পারি, যদি ইংরেজি শেখার ইচ্ছা থাকে, কারণ আমি এই ল্যাঙ্গুয়েজটাকে একদম অরিজিন থেকে শেখাই, একদম ডিটেলসে শেখাই। আমার কাছে যারা পড়ে, যারা কোর্স করে, তারা ইংলিশের টিচার হয়। আমার স্টুডেন্ট মাদারীপুর কোচিং সেন্টার আছে, আমার স্টুডেন্ট চিটাগাং এ আছে, সিলেটে আছে। মাদারীপুর নাম আছে, দেখবেন মইনুল নামের একজন, প্রতি কারো বাসা থাকে ওইখানে। তার প্রথম ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল। আমাকে বলছে, স্যার আপনার কাছে ক্লাস করে, আপনার ফর্মুলা গুলো ফলো করে আমার সেকেন্ড ব্যাচেই 57 জন স্টুডেন্ট হয়েছে। মাদারীপুরের এখানকার প্রায় একসাথে 43 জন অ্যাডভোকেট আমার কোর্সে ভর্তি হয়েছে। আমার লেখা একটা বই আছে, সেই বইটা সে প্রায় অর্ডার করে, তার স্টুডেন্টদেরকে পড়ায়। তো আমি যাদেরকে পড়াই সে ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। ততটুকু কনফিডেন্টের সাথে আমি পড়াই, ততটুকু কনফিডেন্টের থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমি অনেক বেশি পরিশ্রম করে পড়াই। আমার ভিতরে যা কিছু আছে আমি সর্বোচ্চটা দিয়ে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ানোর চেষ্টা করি। অর্থাৎ আমি কিন্তু ওই ছোট ছোট রুলস বা স্ট্রাকচার পড়াই না, এইটা প্লাস এইটা প্লাস এইটা এরকম হয়, এইটা আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আজকে আমরা এই রুলসটা শিখে রাখলাম, আগামীকাল আমরা স্পোকেনের এই রুলসটা শিখবো, এটা প্লাস এইটা প্লাস এইটা, আমি একটা সেন্টেন্স তৈরি করে দিলাম, বাকিগুলো আপনারা করেন। এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এভাবে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে আপনার এটার অরিজিনটা বুঝতে হবে, যে আমি কেন পারি না, শুরুটা কোথায় করতে হবে, আমার ইনস্ট্যান্ট কনভারসেশনের সমস্যাটা কোথায় হচ্ছে, স্পিকিং এর সমস্যাটা কোথায় হচ্ছে, সেইটা আগে আপনি ফাইন্ড আউট করেন এবং সেই মাফিক কাজ করেন। এইভাবে ভাষা শিখলে হয় না যে ঘরে বসে এই ইংলিশ গুলো বলতে হয়, ট্রেনে বসে এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করুন, কিচেনে বসে এই বাক্যগুলো ব্যবহার করুন।
এরকম ভাবে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, তাহলে আপনি আপনার মতো করে ক্রিয়েটিভ ওয়েতে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আমার পেইড কোর্স, ফ্রি কোর্স দুটোই থাকে। যারা একদম প্রফেশনাল হতে চায় তারা পেইড কোর্স করে, আর এই ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকে। প্রত্যেকটা ক্লাস শেষে আমি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল প্রোভাইড করব। অ্যাটলিস্ট এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনারা বুঝতে পারবেন আপনি কি শিখছেন, যদি শেখার ইচ্ছা থাকে আর ধৈর্য থাকে। কারণ আমার ক্লাসগুলো একটু লং টাইম ধরে হয়, আমি একটু লং টাইম ধরে ক্লাসগুলো নিয়ে থাকি। তো আপনাকে ধৈর্য রাখতে হবে শিখতে গেলে। ওই 5 মিনিট 10 মিনিটের মনোরঞ্জন করা কোনো কন্টেন্ট দিয়ে আমি ইংরেজি শেখাই না। আমার 5 জন থাকুক, সেই 5 জন প্রফেশনাল হয়ে বের হবে, 100 জনের দরকার নাই। কারণ ভাষা শিখতে গেলে সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া সম্ভব না। মুখস্থ বিদ্যা, ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করে ভাষা শেখা যায় না। আপনাকে অরিজিনটা বুঝতে হবে, সেইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে ল্যাঙ্গুয়েজটাকে ডে টু ডে লাইফের কনভারসেশন এবং স্পিকিং এ। কিভাবে হয় আমি সবকিছু দেখাচ্ছি, আপনারা আমাকে জাস্ট একটু টাইম দেন আর ক্লাসটা কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম, যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়ালস জিনিসটা কি, এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারছেন? লিস্ট এই পর্যন্ত যেগুলো বললাম আপনারা কি একটা মোটামুটি কনসেপ্ট বা ধারণা পেয়েছেন? এগুলো জানতে হবে। এবার দেখেন, এগুলো যদি আপনি বুঝে থাকেন ভালো। এবার দেখেন, যে জায়গাটা নিয়ে আমি কথা বলবো আমি একটু বের করি, জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, সো আপনাদের আমি এই স্ট্রাকচারের কথা বললাম, জাস্ট সেন্টেন্সে চলে যাই ডিরেক্টলি। আচ্ছা, এটাতে নাই, একটা মিনিট একটু টাইম দেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, সো একটু বোঝার চেষ্টা করেন। এখন মনে করেন আপনাদের আমি এই স্ট্রাকচারটাই কিন্তু দেখিয়েছি। এই যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগে? সাবজেক্ট লাগে, দেন ভার্ব লাগে, দেন অবজেক্ট লাগে। এরপরে কি বলছি? কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস। এগুলো কি আপনারা আশা করি বুঝতে পারছেন। কমপ্লিমেন্টটা নিয়ে আমি না হয় আরো একটু পরে ডিটেলসে কথা বলবো, বাট একটু বোঝার চেষ্টা করেন। নিচে এখানে দেখেন কয়টা বাক্য দেওয়া আছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম লার্নস ইংলিশ, রহিম ইংরেজি শেখে। করিম স্পিক্স ইংলিশ, করিম ইংরেজি বলে। এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, যারা টেন্স চেনেন বা জানেন, আমি যদি আপনাদেরকে বলি যে এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে আমাকে বলতে পারবেন? আপনারা প্রত্যেকেই বলবেন যে স্যার বা ভাইয়া, এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই বলবেন না আপনারা? কেন বলেন তো? সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা কোথায় আছে? সেটা প্রেজেন্ট ফর্মে আছে, বেস ফর্মে আছে। ইট, প্লে, ডু, ড্র, গো, লার্ন, এগুলো। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, কারো হ্যাবিচুয়াল বা অভ্যাসগত কোনো কাজ বোঝাচ্ছে এই বাক্যগুলো দ্বারা। কথাটা বোঝেন? এখন দেখেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? স্পোকেন ইংলিশটা আসলে কি? কথা বলতে গেলে মূল সমস্যাটা কোথায় হয়, এইটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, না হলে আপনি ভাষা শিখতে পারবেন না। কোথায় হয় জানেন সমস্যাটা? একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন, আমি এটা আগেও দেখিয়েছি যারা আমার ক্লাস করেছেন, আর যারা করেননি, যারা একদম নতুন, মনে করেন আমি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করব। এ এবং বি, দুইজন মানুষ। মনে করেন এরা দুইজন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, এ অ্যান্ড বি। এ বাইরে থেকে বাসায় আসছে, এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? বোঝেন, আমি একটা কনভারসেশন তৈরি করছি। বাংলাটা কি বললাম? তুমি কি রাতে ভাত খেয়েছো? ইংলিশটা কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? দেখেন, করেছো, গিয়েছো, থেকেছো, পড়েছো, খেয়েছো, নিয়েছো, দিয়েছো, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, ঠিক আছে? তো তুমি কি রাতে ভাত খেয়েছো, এই বাক্যটার ইংলিশ হচ্ছে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এখন বি উত্তর দিচ্ছে, আমার কথাটা বোঝেন, বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার বি উল্টে আবার একে প্রশ্ন করছে, উল্টে আবার একে বলছে যে তুমি কি এখন ভাত খাবে, বা তুমি কি এখন ভাত খাইতেছো, খেতে যাচ্ছো? দেখেন এইভাবে জাস্ট কথাটা বললো যে আর ইউ ইটিং, ইএটিআইএনজি, রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন ভাত খাইতেছো? তখন এ বলছে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না।
কি বলছে বলেন তো? আমি সকালে খেয়েছিলাম। দেখেন, আই এইট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়েছিলাম ইন দা মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। এই পর্যন্তই থাক। দেখেন, এই যে এ এবং বি দুইজনের ভিতর আমি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করলাম। আপনারা যদি একটু ভালোভাবে নোটিস করেন, এই কনভারসেশনে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা হচ্ছে ইট। ইট, যার বাংলা অর্থ কি বলেন তো? ইট মানে কি? ইট মানে খাওয়া। ইট মানে কি? ইট মানে কি? খাওয়া। কিন্তু একবার ভাবেন, এই ইট শব্দটা যখন আমি প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করছি, আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি অ্যাপ্লাই করছি, দেখেন তো কোথাও আমি ইট লিখছি কিনা? ইট মানে কি? খাওয়া। অর্থাৎ এই যে বাক্যগুলো আমি লিখছি, এই প্রত্যেকটা বাক্যে কিন্তু খাওয়া শব্দটা আছে। প্রত্যেকটা বাক্যে আছে। আমি বলছি না যে তুমি কি ভাত খেয়েছো, সে বলছে যে আমি খাইনি, তুমি কি খাইতেছো? বলছে আমি সকালে খেয়েছিলাম, আমি খাবো না। মানে খাওয়া শব্দটা আছে। কিন্তু খাওয়া ইংরেজি আমরা কি জানি? খাওয়া ইংরেজি কি? ইট। কিন্তু ওই ইটকে আমি কোথাও লিখছি, যখন প্র্যাকটিক্যালি আমি এটাকে ইউজ করতে যাচ্ছি খাওয়া শব্দটাকে ইংলিশে, আই রিপিট ইট, খাওয়া শব্দটাকে এর থেকে ভালো করে আর কেউ আপনাকে বোঝাতে পারবে না। খাওয়া শব্দকে যখন আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করতে যাচ্ছি ইংলিশে, তখন আমি কিন্তু সেই ইট লিখিনি, আমাকে লিখতে হচ্ছে ই এ টি ই এন, ইটেন। আমাকে লিখতে হচ্ছে ই এ টি আই এন জি, ইটিং। আমাকে লিখতে হচ্ছে এ টি ই এইট, অথবা উইল নট ইট। দেখেন তো, আমি জানি যে ইট মানে খাওয়া, খাওয়া ইংরেজি ইট, বাট সেটাকে যখন প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি অ্যাপ্লাই করছি, জাস্ট ইট আমি কোথাও লিখিনি, আমি লিখেছি ইটেন, ইটিং, এইট, উইল নট ইট। কেন এরকম লিখলাম? এর কারণ কি? কারণ হচ্ছে আমার টাইমের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা টেন্সে লেখা আছে। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ভার্বের ফরম্যাট চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে মূলত এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা জানি ইট মানে খাওয়া, কিন্তু এই ইট ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। আমরা জানি 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। দেখেন 5টা ফর্ম হয়। ইট এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, থার্ড পারসন একটা ফর্ম আছে ইটস। এটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এই যে বলছি ইটের 5টা ফর্ম আছে, দেখেন, এই যে বলছি ইটের 5টা ফর্ম আছে, এই ফর্ম যদি আপনি না জানেন, আপনি প্র্যাকটিক্যালি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না, টেন্স শিখেও কথা বলতে পারবেন না। টেন্স মূলত হচ্ছে এই ভার্বের ফর্মেট চেঞ্জ। তো আগে আপনাকে ভার্ব জানতে হবে, কনজুগেশন অফ ভার্ব জানতে হবে। আমি কি বললাম? আপনি স্পোকেন ইংলিশে কেন দুর্বল? সহজ কথায় বোঝেন, প্র্যাকটিক্যালি ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন, স্পিকিং আপনি কেন করতে পারেন না? বোঝেন, আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই, কারোর সাথে স্পিকিং করতে যাই, সার্টেন একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে যাই, তখন একটা স্টেবল টাইমে কথাকে রেখে আমরা এগোতে পারি না। একটা নির্দিষ্ট ভার ব্যবহার করে আমরা সব কথা বলতে পারি না। কারণ প্র্যাকটিক্যালি কনভারসেশন বা কমিউনিকেশন করতে গেলে আমাদের টাইমের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। ইংলিশে যখন আমরা কারোর সাথে কনভারসেশন বা স্পিকিং করতে যাই, যে টাইমে আমি কথা বলছি সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। যে টাইমে আমি কথা বলছি সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটা আমরা ইউজ করতে পারি না বলেই ইংলিশে দুর্বল। এইটা যে করতে সক্ষম সে এক্সপার্ট, এইখানে যার দুর্বলতা সে দুর্বল। স্পোকেন ইংলিশ জাস্ট এইটাই। আপনি যে টিচারের কাছে ক্লাস করেন, যার কাছে কোর্স করতে যান, যেখানে ইংলিশ শিখতে যান, সবই হচ্ছে ভার্বের খেলা। আপনি যেভাবে যে টাইমে একটা কথাকে এক্সপ্রেস করতে যাচ্ছেন, একটা কথা ইংলিশে বলতে যাচ্ছেন, সেই টাইম বা সময় অনুযায়ী সঠিক ভার্বটাকে ইনস্ট্যান্টলি আপনি ব্যবহার করতে পারছেন কি না, এইটার উপর ডিপেন্ড করবে আপনার ইংলিশ কতটুকু অ্যাকিউরেট অর্থাৎ কারেক্ট, আর কতটুকু রং অর্থাৎ ভুল। সবই হচ্ছে ভার্বের খেলা, আর কিছুই না। আবারও বলছি, আপনি যে টাইমে কথা বলছেন সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি সঠিক ভার্বের ফর্ম আপনি ইউজ করতে পারছেন কিনা। আপনার ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম জেনে রাখলে হবে না, 5টা ফর্ম আছে টোটাল, কনজুগেশন অফ ভার্ব বলে, এটা জানতে হবে। এই 5টি ফর্ম টাইম অনুযায়ী চেঞ্জ হয়, এবং ইনস্ট্যান্টলি ওইটা যে চেঞ্জ করতে পারে সে ইংলিশ এক্সপার্ট, আর ওইখানে যার ভুল হয় তার ভুল। স্পোকেন ইংলিশ জাস্ট এই
একটা পয়েন্টের উপর দাঁড়ানো, আর কিছুই না, নাথিং এলস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কোনো কিছুই নাই। আপনি যে টাইমে কথা বলতে যাচ্ছেন ইংলিশে, একটা কথাকে এক্সপ্রেস করছেন, সেই টাইম অনুযায়ী সঠিক ভার্বটাকে, ভার্বের সঠিক ফর্মটাকে ইউজ করতে পারছেন কিনা, এইটাই। কেউ কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? জাস্ট এই একটা পয়েন্টের উপর ল্যাঙ্গুয়েজটা দাঁড়ানো, আর কিছুই না। জি স্যার। অর্থাৎ অর্থাৎ আপনি জানেন ইট মানে খাওয়া, আপনি জানেন রাইট মানে লেখা, আপনি জানেন ব্রেক মানে ভাঙা। মনে করেন আমি একটা বাক্য বললাম যে সে একটি গ্লাস ভেঙেছিল, এই বাক্যটা ইংলিশে কি হবে? আপনি হয়তো টেন্স জানেন, আপনি বলছেন যে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে, তাহলে গ্লাস ভেঙেছিল এটা পাস্ট টেন্স। এবার আপনি স্ট্রাকচারও জানেন, পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন সে ইংরেজি কি? হি। সে ইংরেজি কি? হি। এবার গ্লাস ইংরেজি গ্লাস। আপনাকে জানতে হবে কি ওই ভার্ব রিলেটেড ওয়ার্ডটার ইংলিশ কি। তাহলে হি আর গ্লাস এই দুইটা আমি বসালাম। আর ভার্বটা কি? ভাঙা। এখন হয়তো আপনি জানেন যে ব্রেক মানে ভাঙা, কিন্তু টাইম অনুযায়ী যদি সঠিক ফর্মটা আপনি না বসাতে পারেন, আপনি পাস্ট টেন্সের স্ট্রাকচার জানেন যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে কি? ব্রেক মানে ভাঙা, এই ব্রেকের পাস্ট ফর্মটা কি এইটা যদি আপনি না জানেন, তাহলে ওই টেন্স জেনে, ডেফিনেশন জেনে, স্ট্রাকচার জেনে কোনো লাভ হবে? আপনাকে আগে এটা জানতে হবে যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, হি ব্রোক আ গ্লাস, যার মানে হচ্ছে সে একটা গ্লাস ভেঙেছিল। আপনি যদি এটা না জানেন যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, আপনি কখনোই কথাটাকে ইংলিশে বলতে পারবেন না। এবার আমি যদি একটু টাইমের আরেকটু চেঞ্জ করি, আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছে, তখন ওই ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ওইটা জানতে হবে, না হলে ওই ভেঙেছে কথাটা আপনি ইংলিশে বলতে পারবেন না। টেন্স জেনেও কোনো লাভ হবে না, আপনাকে বলতে হবে হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস, হ্যাজ ব্রোকেন। এবার আমি যদি এইখানে ভার্বটাকে পরিবর্তন করি, আমি যদি আপনাকে বলি সে একটা গ্লাস চুরি করেছিল, ইংলিশ কি বলেন তো? বলতে পারবেন? অনেকেই জানে না যে চুরি করা শব্দের ইংলিশ কি। আপনাকে আগে ওইটা জানতে হবে, তারপরে আবার জানতে হবে কি ওইটার পাস্ট ফর্ম কি। তো আমরা তো ভার্বের ইংলিশ ওয়ার্ডটাই জানি না, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তো আরো দূরের কথা। কথাটা বোঝেন, জাস্ট এই একটা জায়গার উপর এই ল্যাঙ্গুয়েজটা দাঁড়ানো। আমরা এই জিনিসগুলো জানি না বলে ইংলিশে কথা বলতে পারি না। তো চুরি করা ইংরেজি হচ্ছে স্টেল। দেখেন STEAL, স্টেল মানে চুরি করা। হি স্টেল, হি স্টোল, STOL, স্টোল আ গ্লাস, এর মানে হচ্ছে সে একটা গ্লাস চুরি করেছিল। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। তো জানতে হবে কি ভার্ব। এই জন্য আমি আপনাদেরকে বলছি আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব দেওয়া আছে 200টা, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কনভারসেশন বা স্পিকিং এ ব্যবহার করি, বাট ইংলিশে এদের ফর্ম না জানার কারণে, অর্থ না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই ভার্বের ফর্মটা আমি আপনাদের PDF, এই ফ্রি ক্লাস যারা করছেন দিয়ে দিব, কোনো টাকা পয়সা না, এই ফ্রিতেই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। ইরেগুলার বা স্ট্রং ভার্ব মানে যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম একটু ডিফারেন্ট থাকে, একটু স্ট্রং, সেগুলোকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। তো এইখানে বাছাইকৃত 200টা ভার্ব আছে। আমি এতটুকু অ্যাসিওর করতে পারি, গ্যারান্টি দিতে পারি, কারো যদি এই 200টা ভার্ব এবং এর তিনটা ফর্ম জানা থাকে, এখানে তিনটা করে ফর্ম দেওয়া আছে, ইভেন যে কোনো গ্রামার বইতে আপনি যান তিনটা করে ফর্ম পাবেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এর বাইরে আরো দুইটা ফর্ম আছে, V4 অ্যান্ড V5। সেটা কি আমি আপনাদেরকে বলবো, আমি 5টা ফর্ম শেখাই, 5টা। এটা শিখতে হবে, এটা শেখার কারণ বা রিজন কি সেটাও আমি পরবর্তী কোনো একটা ক্লাসে বলবো, একদিনে তো সব হবে না, তো আমি বলবো। তো আমি আবারও বলছি, সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা কথা বলা হলে হয় আমি করব একটা কাজ, না হলে সে করবে, তারা করবে। ভার্ব বসাতে পারলে এক্সটেনশন বা বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আপনাকে জানতে হবে ভার্ব রিলেটেড ওয়ার্ড, আপনাকে জানতে হবে ভার্বের বাংলা অর্থ, আপনাকে জানতে হবে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যদি কারো এই 200টা ওয়ার্ডের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম জানা থাকে, সে ইংলিশে এক্সপার্ট হতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে আর আপনার প্র্যাকটিসের উপর। আপনি পারবেন, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আপনি ভার্ব রিলেটেড ওয়ার্ড জানেন এবং তার ফর্ম জানেন। আর কিচ্ছু লাগে না, ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, এই একটা ভিত্তির উপর দাঁড়ানো। এইটা যদি কেউ ডেভেলপ করতে পারে, সে ইংলিশ এক্সপার্ট। এইখানে যার ভুল হয় তার সব জায়গায় ভুল হয়। আমি এবার একটু আরেকটু সামনের দিকে আসি, আপনাদের একটা জিনিস আপনি দেখেন। দেখেন
তাহলে এতক্ষণ যতটুকু বললাম আশা করি আপনারা একটা কনসেপ্ট বা ধারণা পেয়েছেন। আপনারা একটু সামনের দিকে আসে একটু দেখেন, প্রত্যেকটা ভার্বের টোটাল ফর্ম থাকে পাঁচটা। দেখেন, মনে রাখবেন, V1 বা প্রেজেন্ট ফর্ম যেটা হচ্ছে মূল ভার্ব, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যেগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে, আর V5 হচ্ছে থার্ড পারসন ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসাতে হয়। দেখেন, ইট, এইট, ইটেন, ইটিং, ইটস। আমি একটা কাহিনী বলি আপনাদের। আমার একটা রিলেটিভস একটা পাবলিক ইউনিভার্সিটিতে, নাম বলছি না আমি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তার সিজিপিএ 3.70। আবারও বলছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম সে ভাত খেয়েছিল এই বাক্যটা ইংলিশ কি, সে বলতে পারিনি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সে আমাকে বলছে যে হি ইটেন রাইস, হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস। কারণ আমরা অনেকেই জানি পাস্ট টেন্স মানে ডিড এর ব্যবহার, পাস্ট টেন্স মানে ওয়াজ এর ব্যবহার, আর বলছিল ইটেন, মানে ওই ইট ভার্বের যে একটা V2 আছে, এইট, ATE, এটা সে জানতো না। ইভেন আমি এখনো বলতে পারি, আপনারা এখানে যারা ক্লাস করছেন মোস্ট অফ দ্য স্টুডেন্টও জানে না যে ভার্বের পাস্ট ফর্মটা কি। একটা কথা আমি বলি, এই যে V1 যেটা, এটা শব্দ পড়তে পড়তে হয়ে যায় জানা। ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, গো মানে যাওয়া, ড্রাইভ মানে চালানো। আর এই যে V3 যেটা, যেমন ইটেন, রিটেন, গন, ড্রিভেন, অনেকে ড্রাইভেন বলে, রাইটেন বলে, বাট রাইটেন না, এটা রিটেন, ড্রিভেন। এই যে 3 নাম্বার ফর্ম, এটা অনেকের জানা থাকে কারণ এই ফর্মটা পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহার হয় বা প্যাসিভে ব্যবহার হয়। কিন্তু এই যে V2 যেটা, এইট, রোট, ওয়েন্ট, ড্রোভ, এই ফর্মটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না, এই ফর্ম সম্পর্কে পরিচিত নয়, কিন্তু এদের ব্যবহারটা অনেক বেশি। এইটা একটু বেশি করে শিখতে হবে বা জানতে হবে। আমি সবই দেখাবো। তো 1 নাম্বার কথা আমি আপনাদের একটু বলি, 7টা পয়েন্ট তো আমি আগে বলেছি। এখন আমি বলি, 1 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে ভার্বের ফর্মের উপর এবং ভার্ব রিলেটেড ওয়ার্ডের বাংলা অর্থের উপর জোর দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যদি আপনি ভাষা শিখতে চান। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে টেন্স শিখতে হবে। কেন টেন্স শিখতে হবে, এবার আমি একটু আপনাদেরকে বলি। দেখেন, এই যে টেন্স, টেন্স টোটাল 3 প্রকার আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে স্ট্রাকচার আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশে টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4-এ 12টা। 12টা স্ট্রাকচার মানে কি জানেন? 12টা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন, আর কিছুই না কিন্তু। দেখেন, আমি যদি বলি যে হি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ড্রাইভস আ কার, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? সে একটা গাড়ি চালায়। দেখেন, এই ড্রাইভের জায়গায় আমি যদি বলি জাস্ট হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এইটা আপনাকে ইনস্ট্যান্টলি করা শিখতে হবে। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। আমি যদি বলি হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। উইল বি ড্রাইভিং, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হ্যাজ ড্রিভেন, ড্রিভেন। আমার টোটাল 7টা টেন্স অলরেডি লেখা হয়ে গেছে। মেইন ভার্ব আর এই অক্সিলারি ভার্ব এর ফর্মের পরিবর্তন হয়ে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এইটা যারা বা যে ইনস্ট্যান্টলি করতে পারে সে ইংলিশ এক্সপার্ট, এই জায়গায় যে ভুল করে সে দুর্বল। এখন মনে করেন, আপনি যদি এইভাবে ভার্বের ফর্মেট চেঞ্জ করতে থাকেন, সর্বোচ্চ কয়টা করতে পারবেন বলেন তো? 12টা। টেন্স কয়টা আছে? 12টা। এই 12টা টেন্স বা 12টা টাইম আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। আমি আবারও বলছি, এই 12টা টেন্স বা 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। আমি যদি বলি সে গাড়ি চালাতে পারে, তাহলে ইংলিশ কি বলতে পারেন? তার গাড়ি চালানো উচিত, তাকে গাড়ি চালাতে হবে, তার এই গাড়িটা চালানোর কথা ছিল, তাকে এই গাড়িটা চালাতে হয়েছিল। তখন আপনি ওইভাবে কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। আপনাকে মডাল এবং সেমি মডালের ব্যবহার করতে হবে। আমি পয়েন্ট নাম্বার 6-এ এটা বলছিলাম, মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। কয়টা? 18টা।
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু, এইগুলো যদি আপনার জানা থাকে, আপনি মনের ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করতে পারবেন, আরো ডিটেলসে এক্সপ্রেস করতে পারবেন। যেমন আমি যদি বলি হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। কুড ড্রাইভ। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। এইভাবে আপনি যে মডেলের ব্যবহার করেন সেইভাবে সেন্টেন্স হবে। টোটাল বিষয়টা কি জানেন? আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য ইংলিশে কথা বলতে গেলে আমাদের টেন্স শিখতে হয়। টেন্স মানে কি? ভার্বের ফর্মের পরিবর্তন। তো টেন্স যদি জানা থাকে, একটা কথাকে সর্বোচ্চ 12টা ওয়েতে, ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে আমি 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে বলতে পারবো বা নিতে পারবো। বাট এই 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। এইটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য মডেলের ব্যবহার শিখতে হয়। তো 12টা টেন্স প্লাস 18টার মতো মডেল, সেমি মডেল, টোটাল স্ট্রাকচার কয়টা জানেন? 30টা। টোটাল স্ট্রাকচার কয়টা দাঁড়ায়? 30টা। আমি আবারও বলছি, 12টা টেন্স প্লাস 18টার মতো মডেল, সেমি মডেল, টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, আমি এতটুকু বলতে পারি, সে যেটাই বাংলায় ভাবুক না কেন, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে আপনি সেটা বলতে সক্ষম হবেন। আমার এইখানে দেওয়া আছে একটা পার্টিকুলার ভার্বকে ব্যবহার করে কিভাবে আপনি 30টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এইটা যদি কেউ একবার শিখতে পারে, তার মানে কি, একটা ভার্বকে আপনি 30টা টাইমে, 30 ভাবে, 30 দিকে নিতে পারছেন, মডিফাই করতে পারছেন, এক্সপ্রেস করতে পারছেন। এইটা করতে পারলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যাই ভাবেন না কেন, ইংলিশে আপনি বলতে পারবেন। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে একটু। আমার লেখা একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনামু। এই এই বইটাতে, এটা আমার নিজের লেখা বই, আমি যা যা পড়াচ্ছি আপনাদেরকে সবকিছু আমার এই বইটাতে আছে। তো এই বইটাতে আমি আপনাদেরকে বই কিনতে বলছি না, বা বইয়ের বিজ্ঞাপন আমি দিচ্ছি না। আমার বই যারা কেনার তারা এমনিতেই কেনে, হ্যাঁ, যারা কোর্স করে পরে তারা কেনে। আপনাদের এটা কিনতে হবে না। আপনারা একটু দেখেন, আমি একটু দেখাই জায়গাটা, জাস্ট একটু দেখেন। ওইটা মিনিট। হ্যাঁ, তো এই জায়গাটাতে একটু খেয়াল করেন, একটা পার্টিকুলার ভার্বকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটা পার্টিকুলার ভার্বকে কিভাবে আমি পরিবর্তন করেছি সেটা একটু দেখেন। মনে করেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। কোন টেন্স এটা? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। দেখেন, সাবজেক্ট আই, এক্সটেনশনে কি আছে? টু স্কুল। পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এইভাবে টেন্স যদি আমি জানি, সর্বোচ্চ 12 ভাবে এই গো ভার্বটাকে ব্যবহার করতে পারবো। এই যে 12টা টেন্স আমার এখানে শেষ। এইবার দেখেন, আমি এইখানে কি বলেছি যে 12টি টেন্সের গঠন জানা থাকলে এভাবে আমরা একটা নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 12টি টেন্স এর গঠন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য আমাদের মডাল অ্যান্ড সেমি মডালের সঠিক ব্যবহার জানতে হবে। কারণ সম্ভাবনা, অনুমতি, সামর্থ্য, পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, রিকোয়েস্ট, অব্লিগেশন রিলেটেড কোনো কথা যদি আপনি ইংলিশে বলতে চান, টেন্স দিয়ে বলা যায় না। এই জন্য এটাকে আরো মডিফাই করেছি আমি। এই দেখেন, 13 থেকে, এই যে 13 থেকে এইখান থেকে আমি শুরু করছি। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই কুড গো টু স্কুল, আমি যেতে পারতাম। আই মে গো টু স্কুল, আমি যেতে পারি। এটা সম্ভাবনা অর্থে বসে। সো এইভাবে এই দেখেন, আই অ্যাম টু গো টু স্কুল, আই ওয়াজ টু গো টু স্কুল, আই এম সাপোজ টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়ার কথা, ভার্ব আমার একটা, গো। সেই ভার্বটাকে আমি কত ভাবে করছি? 30 ভাবে। গো মানে যাওয়া, যাওয়া কথাটাকে আমি 30 দিকে, 30টা টাইমে, 30টা সেন্সে আমি পরিবর্তন করছি। আপনি নতুন যে কোনো ভার্ব ব্যবহার করেন, নতুন অবজেক্ট চলে আসবে। সেই ভার্বটাকে এই 30টা স্ট্রাকচারে অ্যাপ্লাই করতে হবে। এইটা যদি কেউ করতে পারে, আমি আবারও আপনাকে বলছি,
হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, আপনি বাংলায় যাই ভাবেন না কেন আপনি ইংলিশে সেটা বলতে পারবেন পারবেন পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। জাস্ট এই প্র্যাকটিসটা করতে হবে। ইংরেজি ভাষা কঠিন কিছু না, এর বাইরে কোনো কিছুই নাই। এক কথায় যদি বলি, আপনি ইংলিশে যখন কথা বলছেন, স্পিকিং করছেন, যে টাইমে কথা বলছেন সেই টাইম অনুযায়ী সঠিক ভার্ব ইউজ করতে হবে। সেই ভার্বটা অক্সিলারি মেইন ভার্বে সমন্বয় হতে পারে, জাস্ট মেইন ভার্বের পরিবর্তনের মাধ্যমে হতে পারে, মডাল ভার্ব বা সেমি মডাল ভার্ব প্লাস মেইন ভার্বের পরিবর্তনের মাধ্যমে হতে পারে। এটা টাইমের উপর ডিপেন্ড করে। এইটা যদি কেউ শিখতে পারে, এই 30টা সেন্স, এটা হচ্ছে একদম অথেন্টিক স্ট্রাকচার। এই 30টা স্ট্রাকচার কারো জানা থাকলে নতুন নতুন ভার্বের অ্যাপ্লাই করে সে 30 ভাবে একটা পার্টিকুলার ভার্বকে ইউজ করতে পারবে। এইটা পারলে যে কোনো ওয়েতে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, যে কোনো সিচুয়েশনে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন, আপনি স্পিকিং করতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি বা গ্যারান্টি দিতে পারি। এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এর বাইরে আর কিছু না। এবার আমি একটু দেখাই কিভাবে আপনারা একটা সার্টেন টপিকের উপর ইংলিশে স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। আপনারা 11টা 13 বেজে গেছে, বাট আপনারা আরেকটু থাকতে পারবেন না? সমস্যা কোনো? দেখাই একটু সার্টেন টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দেওয়ার ওইটাই। ওকে, সো দেখেন, তো বোঝার চেষ্টা করেন। আর এই ভার্বের ফর্মটা আমি পাঠিয়ে দিব। এই ভার্ব গুলো প্র্যাকটিস করার একটা ওয়ে আছে, আমি গল্পের মাধ্যমে এটা প্র্যাকটিস করিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে। তো তার আগে আমি একটু দেখাই যে আপনারা কিভাবে সার্টেন একটা টপিকের উপর ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারেন বা স্পিকিং করতে পারেন। মনে করেন আমি আপনাকে কিছু ভোকাবুলারি দিব। ভোকাবুলারি গুলো একটু, এখানে একটা চার্ট দেওয়া আছে, আপনারা নিজেরা, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট আপনারা এই চার্টটা একটু ভালোভাবে দেখেন, ভালোভাবে একটু পড়েন। জাস্ট টেক 2 মিনিটস অ্যান্ড ট্রাই টু রিড আউট থ্রু। জাস্ট একটু দেখেন কি কি লেখা আছে। লাস্টে দেখেন দেওয়া আছে এক্সাম্পল ফ্রেজ। দেখেন এই যে এক্সাম্পল ফ্রেজ দেওয়া, এর আগে আপনি একটা করে সাবজেক্ট যুক্ত করেন। সাবজেক্ট মানে আই। মনে করেন আমি যদি বলি আই গেট আপ আর্লি, এর অর্থ কি? আমি তাড়াতাড়ি উঠি। আই টেক অ্যাবলিউশন ফর প্রেয়ার, আমি নামাজের জন্য উজু করি। আমি নামাজের জন্য উজু করি, দেখেন একটা আই যুক্ত করেন। আই অফার ফজর প্রেয়ার, আমি ফজরের নামাজ আদায় করি। অফার প্রেয়ার মানে নামাজ আদায় করা। এরপর হচ্ছে রিসাইট, আই রিসাইট দ্য হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করি। আই রিফ্রেশ মাই সেলফ, আমি সতেজ হই। দেখেন এই যে গেট আপ, টেক অ্যাবলিউশন, অফার প্রেয়ার, রিফ্রেশ, হ্যাভ, স্টার্ট, স্পেন্ড, রিভিউ, এই যে এগুলো দেওয়া আছে আপনারা দেখছেন, এগুলো কিন্তু V1। এবং তারপরে দেখেন লেখা আছে পাস্ট বা V2 হচ্ছে গট। কি লেখা আছে একটু দেখেন, পাস্ট বা V2 হচ্ছে গট। দেখেন আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন জানেন? আমরা টাইমের পরিবর্তন করতে পারি না, অর্থাৎ সঠিক টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জটা আমরা করতে পারি না, যেটা আমাদের করতে হবে। কেমন সেটা বা কি সেটা সঠিক টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জ মানে কি? মনে করেন আমি বলছি আপনাকে একটা কোশ্চেন করলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বলছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম যে ভাই বা ম্যাডাম, এখন তো রাত 11টা 15 বাজে, আপনার প্রত্যেকে আমার ক্লাস করছেন, তো আপনি প্রতিদিন কি করেন এটা ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? হোয়াট ডু ইউ ডু এভরিডে, অর হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ? তার মানে আমি আপনার কাছে কি জানতে চাইলাম বলেন তো? আপনার হ্যাবিচুয়াল ওয়ার্ক গুলো কি, আপনার প্রতিদিনের কাজগুলো কি, সেইটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে, সেইটা আপনাকে ইংলিশে বলতে হবে। ভেবে দেখেন তো আপনি বলতে পারবেন কিনা। আপনি এইভাবে আমাকে বললেন যে স্যার, আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। আমি কি বললাম দেখেন, আমার সাথে রিপিট করেন। এই V1 গুলো আপনি ব্যবহার করেন, যেহেতু আমার অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের কাজ, দৈনন্দিন জীবনের কাজ, আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমি কি বলছি? আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই টেক অ্যাবলিউশন, দেন আই টেক, সরি এখান থেকে আপনারা দেখেন, এটা থেকে না, এখান থেকেই দেখেন। দেন আই টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি ফজরের নামাজের জন্য অজু করি। অজু করি, ফজরের নামাজের জন্য অজু করি। জাস্ট এই পাশের ভার্বগুলো দেখতে থাকেন। দেন or after that I recite Holy Quran for some time, আমি কিছু সময়ের জন্য, আরে সরে যাচ্ছে, আমি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করি। আমি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করি। জাস্ট আমি এইভাবে কথাগুলো বললাম।
এরপর বলছি যে আফটার দ্যাট আই রিফ্রেশ মাই সেলফ, আমি ফ্রেশ হই, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অর আই টেক মাই ব্রেকফাস্ট। হ্যাভ মানে কিন্তু আছে না, হ্যাভ মানে খাওয়াও বোঝায়। আমি আমার ব্রেকফাস্ট করি, দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি, আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমি বললাম যে তারপর আমি আমার পরিবারের কাছে, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই, কিছু সময় পার করি, কার সাথে? আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে। দেন আই রিভিউ মাই ইংলিশ লেসন, আমি আমার ইংলিশ লেসন গুলো আমি আবার রিভিউ করি বা দেখি, or you can say that I practice English for some time, for 1 hour. Then I relax for some time, for a while. After that I take dinner, আমি বললাম আমার মতো, I take dinner, আমি ডিনার করি at 10 p.m., রাত 10টায়। Then I go to bed for sleeping at 11 p.m., আমি 11টার দিকে বেডে ঘুমানোর জন্য যাই। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে, মানুষের ডে টু ডে লাইফের যে কাজগুলো আছে বা ডেইলি হ্যাবিট, ডেইলি ওয়ার্ক, সেটা যখন আপনি ইংলিশে ডিসক্রাইব করছেন, আপনার লাগবে কি বলেন তো? সাবজেক্টকে আমি, ভার্বকে, আপনার কাজগুলো, আপনার অ্যাক্টিভিটিস গুলো। অর্থাৎ আপনাকে জানতে হবে কি? আপনাকে জানতে হবে কিন্তু ওই যা বললাম আমি, ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো। আবারও বলছি, যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে। তাহলে ডে টু ডে লাইফের কাজগুলো আমি সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম ব্যবহার করছি? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। এগুলো সব কোন টেন্সে বলছি? প্রেজেন্ট সিম্পল টেন্সে। এইখানে প্রেজেন্টেশনটা আরো সুন্দরভাবে সাজানো আছে, আপনারা একটু ভালোভাবে পড়েন, আপনারা একবার একটু দেখেন। এটা দেখে আপনাদের কাজ হবে, আপনি প্রতিদিন কি করেন। এখানে মনে করেন একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, একটা মানুষ প্রতিদিন যে কাজটা করে সেইটা এখানে বর্ণনা করা আছে। তো এইটার সাথে তো আর আপনার সব কাজের মিলবে না। আপনি প্রতিদিন কি করেন, আপনার ডে টু ডে লাইফের কাজগুলো কি, এইটা আপনাকে লিখতে হবে। এই টপিকের উপর আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। দেখেন, ভাষা শিখতে গেলে রুলস আর স্ট্রাকচার শিখে বসে থাকলে হয় না, বা এটা কোনো রকেট সায়েন্স না যে টিচার পড়ালো আমি ভালোভাবে দেখলাম, মনোযোগ দিয়ে দেখলাম, এরকম না। ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে সম্পূর্ণ সেলফ প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত ডেভেলপ করতে পারবেন, এবং এই প্র্যাকটিসটা রিয়েল লাইফের সাথে কানেক্ট করে করতে হয়। এই যে আমি আপনাকে বললাম, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজগুলো কি, এটা ইংলিশে ডিসক্রাইব করেন বা বর্ণনা করেন। আপনি কিভাবে করবেন? আপনার একটা সাবজেক্ট লাগবে আমি, এবার আমি যে কাজটা করি সেই কাজটাকে আমি বসাবো, আর তো কিছু না। কি বসাবো বলেন তো? আমি কি বলছি? আমি যে কাজটা করি, এই যে সাবজেক্ট এবং কাজ মানে ভার্ব, আপনি যখন ইউজ করবেন বাকি অংশটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে, এক্সটেনশনের পার্টটা অটোমেটিক্যালি চলে আসছে। তো এইভাবে যদি আপনি একটা প্রেজেন্টেশন নিজের মতো করে সাজাতে পারেন, এইভাবে যদি আপনি একটা প্রেজেন্টেশন নিজের মতো করে অর্গানাইজ করতে পারেন, বিশ্বাস করেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি অনেক ভালোভাবে ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। আর এর সাথে আরেকটা কথা আমি বলি, আপনাকে প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস রাখতে হবে। যেমন আসসালামু আলাইকুম, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আই গেট আপ early in the morning every day. Then I brush my teeth, wash my face, and take ablution to offer my Fajr prayer. After praying, I recite the Holy Quran for a few minutes. Then I do some morning exercise, refresh myself, and have my breakfast. I go to the workplace or office at 9:30 a.m. and start my work. I take lunch at 2 p.m. and come back home at 5 p.m. আমি দুপুর 2টায় লাঞ্চ করি এবং 5টার দিকে বাসায় আসি। ইন দ্য ইভিনিং আই স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি, সন্ধ্যাবেলায় আমি আমার পরিবারের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। রিভিউ মাই ইংলিশ লেসন অ্যান্ড রিল্যাক্স ফর আ ওয়াইল, আমার ইংলিশ লেসনটা রিভিউ করি এবং কিছু সময়ের জন্য আমি বিশ্রাম নিই। কখন? সন্ধ্যায়। ফাইনালি আই টেক ডিনার এট 10 p.m. অ্যান্ড গো টু বেড এট 11 p.m. অবশেষে আমি 10টায় ডিনার করি এবং 11টায় বেডে ঘুমাতে যাই। সো এই যে আপনারা একটা প্রেজেন্টেশন দেখলেন, এটা হচ্ছে একজনের ডে টু ডে লাইফের কাজ, সে প্রতিদিন কি করে। এইবার দেখেন, আমরা ইংলিশটা পারি না কেন, সমস্যাটা কোথায়? আমি যদি আপনাদের এখন বলি যে ভাই বা ম্যাডাম, এটা তো আপনি প্রতিদিনের কাজ বর্ণনা করলেন, আমি যদি সময়টাকে পরিবর্তন করে দেই, আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু টুডে, or what was your today activities, or what did you do yesterday,
আপনি আজকে সারাদিন কি করলেন? এই যে আপনি রাত 11টায় আমার ক্লাস করছেন, সারা দিন আপনি কি করে আসছেন? কাজগুলো কি ছিল আপনি ইংলিশে বলতে পারবেন? বা গতকাল সারাদিন কি করেছিলেন? আপনি বললেন যে স্যার আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর ফজরের নামাজ পড়লাম, একটু ব্যায়াম করলাম, সকালের নাস্তা করে আমি অফিসে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পর আমার এক কলিগের সাথে দেখা হলো, তার সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। এরপর দুপুরে লাঞ্চ করলাম, সন্ধ্যার দিকে আমি একটু শপিং এ গিয়েছিলাম, এসে গোসল করলাম, মাগরিবের নামাজ পড়লাম, ফ্রেশ হয়ে একটু ইংলিশ চর্চা করছিলাম। তারপর দেখলাম আপনার ক্লাসের নোটিশ এবং আপনার এই ক্লাসটাতে আমি জয়েন করলাম। এই যে আপনি যে কাজটা আপনি করলেন, আপনার কাজ, আপনার অ্যাক্টিভিটিস, এটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। তাহলে এইটা যদি আপনি ইংলিশে এখন বলতে চান, এই যে সময়ের পরিবর্তনটা আমি করলাম, এই পরিবর্তনের এগেইনস্টে যে ইংলিশে সঠিক ভার্বের ফর্ম ইউজ করে অ্যান্সার করতে পারবে, সেই ইংলিশ এক্সপার্ট। এখানে আপনাকে পরিবর্তনটা কোথায় করতে হবে বলেন তো? মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এইটা করতে পারলে দেখবেন আপনার কাছে ভাষাটা কত সহজ। দেখেন কোশ্চেন হচ্ছে এইটা, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? ইয়েস্টারডে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। বাংলা কি? বাংলা বুঝতে হবে, আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন টু অফার মাই ফজর প্রেয়ার। তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার প্রেইং, নামাজ পড়ার পর, আই রিসাইটেড দ্য হোলি কোরআন ফর আ ফিউ মিনিটস। আমি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেছিলাম। দেন আই ডিড সাম মর্নিং এক্সারসাইজ। আমি কিছু ব্যায়াম করেছিলাম। রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড হ্যাড মাই ব্রেকফাস্ট। ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। আই ওয়েন্ট টু মাই ওয়ার্ক প্লেস অ্যাট 9:30 AM অ্যান্ড স্টার্টেড মাই ওয়ার্ক। আমি গিয়েছিলাম আমার কর্মক্ষেত্রে কাজে 9:30টার দিকে এবং কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM অ্যান্ড কেম ব্যাক হোম অ্যাট 5 PM। আমি 2টায় লাঞ্চ করেছিলাম এবং 5টায় বাসায় ফিরেছিলাম। ইন দ্য ইভিনিং আই স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি। স্পেন্ড মানে সময় কাটানো, এর পাস্ট ফর্ম চাই স্পেন্ড। আমি সময় কাটিয়েছিলাম। রিভিউড মাই ইংলিশ লেসন অ্যান্ড relaxed for a while. Finally, I took dinner at 10 p.m. and went to bed at 11 p.m. আমি 10টায় ডিনার করেছিলাম এবং 11টায় বেডে ঘুমানোর জন্য গিয়েছিলাম। এই যে কথাগুলো, বাংলাটা কি? গিয়েছিলাম, করেছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম। এই বাংলাটাকে যখন আপনি ইংলিশে করছেন, অবশ্যই অবশ্যই আপনাকে মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এইটা যারা ইনস্ট্যান্টলি করতে সক্ষম হবেন, আপনি যে কাজটা করেছিলেন, আপনি বললেন যে হোয়াটসঅ্যাপে আপনার ক্লাসের নোটিশ দেখলাম, তাহলে কি হবে? সি মানে দেখা, আই স আর নোটিস অফ ইউর ক্লাস। হ্যাঁ, কিসে? হোয়াটসঅ্যাপে, ওভার দ্য হোয়াটসঅ্যাপ, থ্রু দ্য হোয়াটসঅ্যাপ, ইন হোয়াটসঅ্যাপ। আপনি যেভাবে পারেন এগুলো ব্যবহার করা যায়। প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে। এই ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, অনেক কিছু পাবেন আপনারা, অনেক কিছু দেখাবো। তো যেটা বলছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে হবে। এইভাবে আপনি যদি বিভিন্ন টাইম মেইনটেইন করে স্পিকিং করা শেখেন, কোনো মুখস্থ করা টপিক না, আপনার ডে টু ডে লাইফের কাজের উপর বিভিন্ন সময়কে পরিবর্তন করে যদি স্পিকিং করতে পারেন, আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে, অ্যাকচুয়াল ফ্লুয়েন্সিটা আসবে। এইটা আমি করিয়ে থাকি। অনেকেই বলেন আপনার পেইড কোর্স এবং ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটা, এই ফ্রি ক্লাস হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি পড়াচ্ছি, দেখাচ্ছি, ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস করছেন, আপনি শিখছেন, আপনি জানছেন, বাট জেনে শিখে কোনো লাভ হবে? আপনাকে মাউথ এক্সারসাইজ করতে হবে। পেইড কোর্সের বেনিফিট কি? টু ওয়ে কমিউনিকেশন। সেখানে আমার আন্ডারে থেকে স্টুডেন্টরা স্পিকিং করতে পারে, সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ওয়েল এনভায়রনমেন্টে তারা প্র্যাকটিস করতে পারে, কোনো প্রশ্ন থাকলে ইনস্ট্যান্টলি করতে পারে, আমি ভুলটা ধরিয়ে দেই। বাট এইখানে আমি যদি এখন আপনাকে আনমিউট করে দেই, একসাথে সবাই কথা বলে উঠবে। এখানে 227 জন, 26 জন এখন ক্লাস করছেন, সম্ভব এই ক্লাসে আনমিউট করে মানে এক একজনকে আলাদা আলাদা ভাবে দিয়ে প্রেজেন্টেশন দেওয়ানো? সম্ভব না। পেইড কোর্সে জাস্ট 30 জন স্টুডেন্ট থাকে, যারা প্রফেশনাল হতে চায়, যারা একদম এক্সপার্ট হতে চায়, তাদের আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি পেইড কোর্সে। সো দ্যাট ইজ দ্য থিংস, এটাই হচ্ছে পার্থক্য। পার্থক্য আর কিছু না। এখানে আমি যতটা পরিশ্রম করি, ওখানেও আমি সেইভাবে আমার সর্বোচ্চটা দিয়ে পড়াই। এই যে ফ্রি ক্লাস নিচ্ছি মানে আমি কি ঢিলামি করছি? একবার ভাবেন কতগুলো বিষয় নিয়ে আজকে কথা বললাম, কতগুলো ইনফরমেশন দিলাম। আপনারা কি শিখতে পারেন? অবশ্যই পারছেন। না পারলে তো এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার সাথে এতগুলো মানুষ থাকতেন না, লাইভে থাকতেন? থাকতেন না। তাহলে
আপনাকে কি করতে হবে? প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমি বলছি না আমার কাছে পেইড কোর্স করতে আসেন, আমি বলছি আপনি প্র্যাকটিস করেন। অনেকেই মনে করেন কি যে আমি গ্রামার পারি না, ভোকাবুলারি জানি না, আগে ভালো করে স্পোকেন ইংলিশটা শিখি, গ্রামার শিখি, রুলস স্ট্রাকচার শিখি, তারপর আমি কথা বলবো। নো, বসে থাকবেন না, কথা বলা শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং। আপনাকে স্পিকিং করা শুরু করতে হবে। ইউ হ্যাভ টু generate idea from your own brain, and you need to speak from your own mouth. Mouth exercise is very important to learn a new language. Okay? কথা বলা ছাড়া ভাষা শেখা যায় না, দেখে শুনে ভাষা শেখা যায় না। এটা কোনো সায়েন্স না, এটা কোনো ম্যাথ না যে আমার ব্রেন ভালো, আমি দেখতেছি, লিখতেছি, নোট করতেছি, ভাষা শিখতেছি। কথা বলতে হবে। আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, প্র্যাকটিসের মধ্যে আসলে আপনি পারবেন। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কারেক্ট স্ট্র্যাটেজি, সঠিক টেকনিক মেনটেন করে যে প্র্যাকটিস করতে পারে, সে যত দুর্বল হোক না কেন, খুব কম সময়ের ভিতর সে ইংলিশে কথা বলতে পারবে। এটাই হচ্ছে এটাই হচ্ছে মূল চাবিকাঠি, মূল স্ট্র্যাটেজি, মূল টেকনিক ভাষা শেখার। আচ্ছা, এইবার যদি আমি টাইমটাকে আবার চেঞ্জ করি, আমি যদি বলি যে আপনারা তো এখন আমার ক্লাস করছেন, আপনি আগামীকাল কি করবেন? হোয়াট উইল ইউ ডু টুমরো? আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে, এইটা ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? দেখেন, তখন আপনাকে কি করতে হবে জানেন? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে একটা উইল যুক্ত করতে হবে। শ্যাল বা উইল বসে ফিউচার টেন্সে, বাট উইলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। শ্যালটা ফার্স্ট পার্সন সাবজেক্ট ছাড়া বসানো যায় না, উইলকে যে কোনো জায়গায় ইউজ করা যায়। যেমন দেখেন কি বলছে, টুমরো আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে পরিবর্তনটা কোথায় একবার ভাবেন তো? ভার্বে। আমি যদি বলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আগামীকাল আমি খুব সকালে উঠবো, ফজরের নামাজের জন্য উজু করব, নামাজ পড়বো। দেন আই উইল রিসাইট দ্য হোলি কুরআন ফর আ ফিউ মিনিটস। আই উইল ডু সাম মর্নিং এক্সারসাইজ। I will refresh myself and will have my breakfast. I will go to my workplace at 9:30 a.m. then start my work. I will take lunch at 2 p.m. and will come back home at 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। ইটস বাংলা বোঝেন? হ্যাঁ, then I will spend quality time with my family, will review my English lesson and will relax for a while. Finally, I will take dinner at 10 p.m. and will go to bed at 11 p.m. So এইভাবে আপনি কিন্তু আপনার ডে টু ডে লাইফের বিভিন্ন কথা ইংলিশে ডিসক্রাইব করতে পারেন, বিভিন্ন টাইম মেনটেন করে। আপনাকে অবশ্যই অবশ্যই ডিফারেন্ট কাইন্ডস অফ টাইমের ব্যবহার শিখতে হবে, ভার্বের ফর্মের চেঞ্জিংটা বুঝতে হবে, না হলে কিন্তু আপনি ভাষা শিখতে পারবেন না। আমি কি বোঝাতে পারছি আপনাদের যে অ্যাকচুয়াল কাজটা আপনাকে কোথায় করতে হবে, অ্যাকচুয়াল ওয়ার্কটা কোথায়, প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? বুঝতে পারছেন আপনারা কেউ? মনে হয় এগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, বা এটা প্র্যাকটিস করলে আমরা পারবো? মনে হয় কি? মনে হয় বলেন তো? হ্যাঁ, এইটা প্র্যাকটিক্যাল ওয়ে কিনা? দেখেন, আমি বলি, আপনি প্রতিদিন কি করেন এর উপর একটা প্রেজেন্টেশন তৈরি করেন। আপনি গতকাল কি করেছিলেন আপনার কাজের উপর, এইটা না, এইখানে যে ভার্ব আছে এইটা না, আপনার কাজের উপর। আপনি গতকাল কি করেছিলেন আর আপনি আগামীকাল কি করবেন, তিনটা টাইমের উপর তিনটা প্রেজেন্টেশন করে আমার সামনে আপনি নেক্সট ক্লাসে প্রেজেন্ট করেন। যদি নিজের ভিতরে কনফিডেন্ট না পান, যদি নিজের ভিতরে প্লেজার কাজ না করে, তখন আপনি আমাকে বলবেন। একবার আপনি ইংলিশে কথা বলা শুরু করেন ভয় দূর করে, দেখবেন একটা কনফিডেন্ট চলে আসবে, প্লেজার কাজ করবে, আপনার মনে হবে যে বা আমি তো কথা বলতে পারছি, তাহলে আমি পারবো। একবার ভয়টা দূর করে। আর এখানে তো ভুল হওয়ার কোনো চান্স নাই। এখানে আমি একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিয়েছি, এইখানে চেঞ্জটা কোথায় হবে? আপনার কাজের উপর, আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি বসাবেন। আপনি বললেন যে আগামীকাল আমি এক বন্ধুর সাথে দেখা করবো, তাহলে দেখা করা ইংরেজি কি? মিট করা। তাহলে আপনি এখানে নতুন একটা বাক্য লিখলেন, এইটার ভিতরে একটা নতুন সেন্টেন্স আপনি লিখলেন যে টুমোরো আই উইল মিট আ ফ্রেন্ড, আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো। শেষ আমার বাক্য। সিম্পলি আপনি করার চেষ্টা করেন, কেন পারবেন না? দেখেন এখানে কি বলছে, আমি কি বলছি আপনাকে দেখেন। দেখেন, খেয়াল করে দেখুন, তিনটি উপস্থাপনাতে এই কথা বলার বিষয়বস্তু এবং সিকোয়েন্স একই, কেবল ভার্বের রূপটি ভি অন, ভি টু এবং উইল প্লাস ভি অন পরিমার্জন করেই তিনটি ভিন্ন সময় কথা বলা হয়েছে। নিজের রুটিনটি সামনে রেখে প্রথমে দেখে দেখে রিডিং পড়ুন, তারপর ঘড়ি ধরে মুখস্থ না বলে স্বাভাবিকভাবে ফ্লুয়েন্টলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন। আপনার কাজগুলো আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, এইটা আপনারা ইংলিশে বলার চেষ্টা করেন। দেখেন এইখানে
এইখানে একটা ক্লাসরুম অ্যাক্টিভিটিস আছে, এইটা আমি আমার পেইড বেসের স্টুডেন্টদেরকে দিয়ে করাই। যেমন এখানে বলছি স্পিকিং টাস্ক, এখানে 4টা ভার্ব আছে, নতুন 4টা ভার্ব, এই 4টা ভার্ব ওইখানে ছিল না। কুক, ক্লিন, রিড, ওয়াশ, কুক, ক্লিন, রিড, ওয়াশ, এই 4টা ভার্ব দিয়ে আপনি টুডে, ইয়েস্টারডে এবং টুমোরোর উপর 3টা প্রেজেন্টেশন করবেন। জাস্ট এই 4টা ভার্বের ব্যবহার, আর কিছু না। পারবেন? যেমন দেখেন, আমি যদি বলি আই কুক রাইস ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালে ভাত রান্না করি। বলেন তো কি বললাম, আমার সাথে আপনারা রিপিট করেন। আই কুক রাইস, আই সাবজেক্ট, কুক ভার্ব, রাইস আমি ভাত রান্না করি, ইন দ্য মর্নিং এভরিডে। দেন আই ক্লিন মাই কিচেন, তারপর আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করি। আফটার দ্যাট আই রিড আই স্টোরি বুক, তারপর আমি একটা গল্পের বই পড়ি, ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য। দেন আই ওয়াচ টিভি, তারপর আমি টিভি দেখি। এইভাবে 4টা সেন্টেন্স আমি বললাম। ইয়েস্টারডে আই কুকড রাইস, গতকাল আমি ভাত রান্না করেছিলাম, ইন দ্য আফটারনুন, বিকাল বেলা। দেন আই ক্লিনড মাই রুম অ্যান্ড রেড আই স্টোরি বুক ফর আ ওয়াইল। আফটার দ্যাট আই ওয়াচ টিভি, ওয়াচড। টুমোরো আই উইল কুক রাইস ফর সাম গেস্ট, কিছু গেস্টের জন্য আমি ভাত রান্না করব। দেন আই উইল ক্লিন মাইসেলফ, আমি পরিষ্কার হব। অ্যান্ড টেক রেস্ট ফর ফিউ মিনিটস অ্যান্ড রিড আই স্টোরি বুক। দেন আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। এইভাবে আপনি একটু মডিফাই করে বলতে পারেন। সো নতুন ভার্বকে অ্যাপ্লাই করা শিখতে হবে, এই 4টা ভার্ব দেওয়ার অর্থ হচ্ছে এইটা। এবার দেখেন, আরেকটু যদি সামনে আসি, এইখানে ওইটাকে আমি আরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। গেট আপ, গট আপ, উইল গেট আপ। টেক, টুক, উইল টেক। অফার, অফার্ড, উইল অফার। রিসাইট, রিসাইটেড, উইল রিসাইট। ডু, ডিড, উইল ডু। রিফ্রেশ, রিফ্রেশ, উইল রিফ্রেশ। একবার আপনি দেখেন, সাবজেক্ট নেন একটা, আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি উঠেছিলাম। আই উইল গেট আপ, আমি উঠবো। আই টেক, আমি খাই, আমি নেই, আমি উজু করি। আই টুক, আমি উজু করেছিলাম। আই উইল টেক অ্যাবলিউশন, আমি উজু করব। আই অফার প্রেয়ার, আমি নামাজ পড়ি। আই অফার প্রেয়ার, আমি নামাজ পড়েছিলাম। আই উইল অফার প্রেয়ার। আই রিসাইট হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করি। আই রিসাইটেড হোলি কোরআন, কোরআন তেলাওয়াত করেছিলাম। আই উইল রিসাইট হোলি কোরআন, কোরআন তেলাওয়াত করব। আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। একবার ভাবেন, এই ভাষা কি কঠিন? বলেন আমাকে, ল্যাঙ্গুয়েজ কঠিন? আমরা নিজেরাই কঠিন করে ফেলি, তাই না? কঠিন না। প্র্যাকটিক্যালি যদি দেখতে পারেন, প্র্যাকটিক্যালি যদি অ্যাপ্লাই করতে পারেন, কঠিন না। কঠিন কি মনে হয়? কঠিন না, সহজ। শুধু আমাদের সেই সহজ পদ্ধতিটা জানতে হবে, আমাদের সহজ পদ্ধতিটা নিতে হবে। হ্যাঁ, এইখানে হ্যাঁ, এই প্রেজেন্টেশন গুলোকে আরো একটু এক্সটেন্ড করা আছে, মানে এই 3টা প্রেজেন্টেশন আবার দেওয়া আছে আহ, কিছু নতুন ভার্বের সমন্বয়। যাই হোক, তো এটা নিয়ে আমি পরে কথা বলবো। আর এখানে একটা এক্সারসাইজ আছে, এখানে কিছু কমন মিস্টেক আছে, মানে যে মিস্টেক গুলো অ্যাজ ইউজুয়াল আমরা করে থাকি। যেমন মনে করেন, ইয়েস্টারডে আই গেট আপ বলে ফেলি, আই গট আপ হবে। এভরিডে আই ওয়েন্ট টু স্কুল বলে ফেলি, আই গো টু স্কুল হবে। টুমোরো আই গো টু অফিস বলি, আই উইল গো হবে। হ্যাঁ, আই অ্যাম গো টু বেড বলে ফেলি অনেকে, আই গো টু বেড হবে, অ্যাম গো হয় না কখনো, আমরা অনেকেই এটা করে থাকি। তো এইগুলো আলাদা আলাদা আমি পার্টে দেখাবো আপনাদের। আরেকটা কথা আমি বলি, ভার্বের ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব বা দিচ্ছি, আপনারা এইটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি বলে দিচ্ছি। এইটা গল্পের মাধ্যমে প্র্যাকটিস করার একটা ওয়ে আছে বা একটা সিস্টেম আছে, আমি সেটা করিয়ে থাকি। আর আরেকটা কথা আমি জাস্ট আপনাদেরকে বলে রাখি, যারা আমার পেইড কোর্সে ভর্তি হতে চান, এখানে অনেকেই আছেন যারা এর আগে ক্লাস করেছেন বাট সময়ের কারণে, টাকার কারণে ভর্তি হতে পারেননি। সম্পূর্ণ নতুন যে ব্যাচটা শুরু হবে, আমি এখানে একটু বলে রাখি, 18 তারিখ, 18 আগস্ট, রাত 10টা থেকে আমার সম্পূর্ণ নতুন পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। যদি কেউ মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট এবং প্রফেশনাল হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকতা মেনটেন করে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, তারা আসতে পারেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। আপনি 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন। এটা 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা। 18 তারিখ, আবারও বলছি আমি আপনাদেরকে, 18 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে পেইড কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে।
এর আগে ফ্রি ক্লাসগুলো থাকবে। আর টোটাল 2,000 টাকার ভিতরে আপনি যদি 3 মাসের ভিতর কমপ্লিট করতে না পারেন, পরবর্তীতে নতুন কোনো ব্যাচে পড়তে চান সেটাও পড়তে পারবেন। আলাদা কোনো টাকা দিতে হবে না, যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। আপনাদের প্রত্যেককে একটা আইডি কার্ড দেওয়া হবে, এবং কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, যেখানে সপ্তাহে 7 দিনের প্র্যাকটিস আপনি করতে পারবেন। আর 4 দিন আমাদের মেইন ক্লাস থাকবে। এই কোর্সটা যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল পে বা ফোন পে করে করতে পারবেন। প্রত্যেকটা পেইড ব্যাচে সর্বোচ্চ 30 জন করে স্টুডেন্ট থাকে। এই রাতেই ক্লাসগুলো হয়, কারণ আমার ক্লাসগুলো বেশিরভাগই যারা হাউস ওয়াইফ, যারা স্টুডেন্ট, যারা জব হোল্ডার বা জব সিকার, যারা বিজনেসম্যান, তারাই করে থাকেন। অর্থাৎ এটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। কোর্সটাকে আমি সেভাবেই ডিজাইন করেছি। আর এই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাস নিয়ে থাকি। ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল এই ফ্রি ক্লাসেও পাবেন, পেইড কোর্সেও পাবেন, অর্থাৎ পরবর্তীতে যাতে করে আপনি আবার দেখে নিতে পারেন কোনো ক্লাস মিস হলে। এছাড়া একদম বেসিক থেকে যারা একদমই দুর্বল তারাও এই কোর্সটা করতে পারবেন। আর আমি কিভাবে শেখাই, কিভাবে বোঝাই, কতটা পরিশ্রম করে শেখাই, ফ্রি ক্লাসগুলো করেন আপনারা বুঝতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু আমি দেখিয়ে থাকি। আপনি পারবেন, এতটুকু আমি বলতে পারি। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। টোটাল 70টা ক্লাস থাকবে এই কোর্সে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ যে কোনো কিছু বাংলায় ভাবলে আপনি যেন ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারেন। 10টি ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যারা রাইটিং এ দুর্বল, বিশেষ করে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবেন, বা যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা ব্লগার আছেন বা যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য রাইটিং এর ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং স্পিকিং প্র্যাকটিস। সার্টেন আইএলস স্পিকিং কিউকার টপিকের উপর আমি প্র্যাকটিস করিয়ে থাকি। এই প্র্যাকটিস ছাড়া ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট সম্ভব না। এগুলো কিভাবে হবে সবই আপনারা বুঝতে পারবেন। আর এটা অনলাইন ব্যাচ, এই ক্লাসেই সব প্র্যাকটিস আপনি করতে পারবেন, সেভাবে আমি ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে আপনাদেরকে অ্যাড করে নিব। 0199735695 আর 0193868996, এই দুইটা নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যারা কোর্সে ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এবং যদি আপনি, আবারও বলছি, মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, টিচারের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। এই পর্যন্ত 85টা ব্যাচ আমি পরিচালনা করে আসছি। নতুন ব্যাচ শুরু হবে 18 তারিখ থেকে। তো যারা ভর্তি হতে চান জানাবেন। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদের দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন বা প্রশ্ন যদি থাকে, হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা নক করবেন বা ডিরেক্টলি কল করবেন, ডিরেক্টলি আমার সাথেই কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? সো ক্লাস রেকর্ড পিডিএফ দিয়ে দিব। আপনাদের সাথে আজ আর কথা বলছি না, কারণ অলরেডি 11টা 40 বেজে গেছে। নেক্সট ক্লাসে, লাইভ ক্লাসে কথা বলবো বা প্র্যাকটিস করাবো। আর যে কাজটা আমি আপনাদেরকে দিলাম, যদি সম্ভব হয় আপনারা করবেন। কি করবেন জানেন? হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন। হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি করবেন, এটা আপনি একটু বলবেন। আর যদি ক্লাসগুলো আপনার ভালো লাগে, আমার ফেসবুক পেজে একটু কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি এই যে আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি, এই যে পরিশ্রমটা করছি, আপনাদের কমেন্ট দেখলে আমার ভালো লাগবে যে আপনি কতটুকু শিখলেন, কতটুকু বুঝলেন, কতটুকু নিতে পারলেন, বা আমার পড়ানোটা ঠিক আছে কিনা, আপনি নিতে পারছেন কিনা, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারছেন কিনা। একটা কমেন্ট আপনি করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো আমার শেখানোর প্রতি আগ্রহটা আরো বাড়বে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল আমি দ্রুত দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট।